আচ্ছা, তারিখ তো 5 তারিখ, তাই না? আচ্ছা, তাহলে লাস্ট দুটো ক্লাসে আমি যেটা পড়লাম সেটা হচ্ছে বেসিক্যালি মলিকুলার স্পেকট্রোস্কোপি, তার একটা পার্ট মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি, সেই পার্টটাকে আমরা আগের দুটো ক্লাসে শেষ করেছি। তাহলে আমরা আগের দুটো ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে এই লাস্ট যে দুটো লেকচার, এই দুটো মিলে আমরা যেটা পড়েছি সেটা বেসিক্যালি হচ্ছে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি, or মাইক্রো স্পেকট্রোস্কোপি। এই পার্টটাকে আমরা শেষ করেছি। সেটা রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনও করেছি, আর নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনও এইটাকে আমরা করেছি। মানে পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি সেইটা নিয়ে মানে পার্টিকুলার ডায়াটমিক মলিকুলস, এটা বলে নেওয়া ভালো। ফর বিএসসি সিলেবাসে ডায়াটমিক মলিকুলটাই আছে, সেখানে এটা লিখছে ফর ডায়াটমিক মলিকুলস। এই পার্টটাকে আমরা কমপ্লিট করেছি তার বিভিন্ন অ্যাপ্লিকেশন সমেত। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব এর ঠিক পরের যে স্পেকট্রোস্কোপিটা সেটা বেসিক্যালি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি। আমরা যখন ফার্স্ট লেকচারে কোন একটা পার্টিকুলার মলিকুলের ডিফারেন্ট কাইন্ড অফ মোশনস নিয়ে কথাবার্তা বলছিলাম, আমি বলেছিলাম যে কোন একটা পার্টিকুলার সিস্টেমে পার্টিকুলার মলিকুলে ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক বিভিন্ন রকমের মোশনস থাকতে পারে। ট্রান্সলেশনাল এনার্জি কন্টিনিউয়াস বা মোরাললেস কন্টিনিউয়াস হয়ে যাওয়ার জন্য সকাল ট্রান্সলেশনাল স্পেকট্রোস্কোপি বলে কিছু হয় না, কিন্তু তারপরে তিনটে স্পেকট্রোস্কোপি সার্টেনলি হয়। একটা রোটেশনাল স্পেকট্রোস্কোপি, একটা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, আর একটা তোমার ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি। আচ্ছা, এবারে এটাও বলা হয়েছিল যে আন্ডার বড় ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন তুমি এই যে ডিফারেন্ট কাইন্ড অফ মোশনস দ্যাট আ পার্টিকুলার মলিকুল ক্যান হ্যাভ বা ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক মোশনস গুলোকে তুমি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার ভাবতে পারো। এবং তার জন্য তুমি যেটা করতে পারছো সেটা হচ্ছে এই যে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি ভাবছো তখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বা যখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি নিয়ে কথাবার্তা বলছো তখন রোটেশনাল বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি নিয়ে ভাবার দরকার নেই, বা যখন ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলবে তখন সার্টেনলি হচ্ছে ভাইব্রেশন বা রোটেশন নিয়ে ভাবার দরকার নেই। এটা সার্টেনলি একটা অ্যাপ্রক্সিমেশন। পরে দেখবো যে রোটেশন বা ভাইব্রেশন তারা কাপেল করতে পারে বা ভাইব্রেশন ইলেকট্রনিক কাপেল করতে পারে, সেটা আমরা সেকেন্ড ফেজে আস্তে আস্তে আলোচনা করব। তার মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি হয়ে যাওয়ার পরে নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করার কথা সেটা নিশ্চয়ই ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। তাহলে আমরা যেটা আজকে আলোচনা করতে চাইছি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, সেটা হচ্ছে তোমার পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বলে। আসলে যেটা হয় এই রোটেশনাল এবং ভাইব্রেশনাল দুটোরই করসপন্ডিং একটা রামান পার্ট আছে, মানে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি এবং রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি এবং ভাইব্রেশনাল রামান স্পেকট্রোস্কোপি। সেই জন্য আমি এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, যাকে বলা হবে আইআর স্পেকট্রোস্কোপি, পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, অর একে বলা হবে তোমার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এইটা নিয়ে আমাদের টোটাল আলোচনাটা হবে। আচ্ছা, আমরা প্রথমে এসএইচও মডেল দিয়ে করব, সিম্পল হারমোনিক অসিলেটর মডেল, সেটা দিয়ে করব। দেখব এই এসএইচও মডেলের বেশ কিছু লিমিটেশন দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অ্যানহারমোনিক অসিলেটর মডেল, হারমোনিক অসিলেটর মডেল সেখান দিয়ে আসবো। এবং সেটা বেসিক্যালি অ্যানহারমোনিক অসিলেটর মডেলের মধ্যে যেটা নিয়ে মূলত আলোচনা করা হবে সেটা হচ্ছে মোর্স অসিলেটর মডেল। এটা তাহলে এইটা যেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, আমি আগের দিনে রোটেশনাল স্পেকট্রোস্কোপি
আন্ডার নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন নিয়ে কথাবার্তা বলতে গিয়ে শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, আর তার যে অ্যাপ্লিকেশনসগুলো, মানে নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে রোটেশনাল স্পেকট্রোস্কোপি যে অ্যাপ্লিকেশনসগুলো, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা কথা বলা হয়েছিল যে তুমি যদি সেই মতো করে খুব ঠিক ঠিক করে তোমার যে স্পেকট্রাল লাইনগুলো পাওয়া যাচ্ছে সেই লাইনগুলোকে ওই যে করসপন্ডিং নন ডিজিট রোটারের জন্য যে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন তার সঙ্গে ঠিক ঠিক করে ফিট করে বি এবং ডি দুটোকে ঠিক ঠিক করে বের করতে পারো, মানে রোটেশন কনস্ট্যান্ট বি এবং সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট ডিটাকে তুমি বের করতে পারো, তো সেইখান থেকে কিন্তু অসিলেটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিউ অসিলেটার তুমি বের করতে পারছো, যেটা 1/2πc √k/μ, সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড তুমি বের করতে পারবে। আনফর্চুনেটলি যে ফোর্স কনস্ট্যান্টের ভ্যালুটা রোটেশনাল স্পেকট্রোস্কোপি থেকে বেরোয় সেটা খুব ভুল হয়। তার কারণটা হচ্ছে যে ফিটিং ফর্মাটা সেটা এক নম্বর ঠিক না। হ্যাঁ, তারপরে যেহেতু তোমার ডিটা হচ্ছে 4bq/μ অসিলেটার স্কোয়ার, সেখানে বি বা ডিতে যদি সামান্য ভুল থেকে থাকে তো সেখান থেকে তুমি দেখতে পাবে যে অসিলেটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা বা ফোর্স কনস্ট্যান্ট বের করাতে অনেক বেশি ভুল থেকে যাবে। সেই জন্য ইউজুয়ালি কেউ রোটেশনাল স্পেকট্রোস্কোপি আন্ডার নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন সেইটা করে কিন্তু ফোর্স কনস্ট্যান্ট কেউ বের করে না। তো আমি যখন একটা ডায়াটমি মলিকুল বুঝবো, ডায়াটমি মলিকুলের যেমন বন্ড লেন্থ একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমার যদি হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হয় তার পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে, আর হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে যে রামন স্পেকট্রোস্কোপি করে যেমন বের করা সম্ভব। আর দ্য সেম টাইম কিন্তু একটা ডায়াটমিক মলিকুলের আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা বেসিক্যালি ফোর্স কনস্ট্যান্ট অর দ্য রিজিডিটি অফ দ্য বন্ড অর দ্য স্টিফনেস অফ দ্য বন্ড, সেইটা অ্যাকচুয়ালি আমরা বের করতে পারবো ইউজিং দ্য ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তাহলে আমরা সেই কাজটাই আজকে প্রথমে করতে চাইছি। তাহলে প্রথম আমাদের নিশ্চয়ই স্টার্টিং পয়েন্টটা হবে জাস্ট তোমার পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি আন্ডার এসএইচও মডেল। পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি or IR spectroscopy under simple harmonic oscillator model. তাহলে আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমরা বেসিক্যালি উই ওয়ান্ট টু determine the force constant of a bond. হ্যাঁ, আমরা এইটা বেসিক্যালি বের করতে চাইছি, উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ এ বন্ড, এইটা। এবং তার জন্য যেটা করতে হবে, তার জন্য আমার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করতে হবে। তার জন্য এর জন্য আমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করতে হবে। আর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আইআর রিজিয়নের লাইট নিয়ে চলে, সেই জন্য এটাকে আইআর স্পেকট্রোস্কোপি বলা হয়। ঠিক আছে, দেখো এই অ্যাপ্লিকেশন বা ইত্যাদি জায়গাতে যাওয়ার আগে প্রথমে আমি এসএইচও মডেলটা একটুখানি রিভাইজ করি, মানে রিভিউ করে দিই একটুখানি এসএইচও মডেলটা, মানে বেসিক্যালি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। আচ্ছা, এইটা জাস্ট মানে লাস্ট সেমিস্টার, জাস্ট গত সেমিস্টারে আমরা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এইটাকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি খুব ভালো করে বুঝেছি। ঠিক আছে, তাহলে মানে আমি মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়ার সময় নিশ্চয়ই এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটা তার এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল সলিউশনস করবো না, তার বদলে আমি এটা করবো যে এখান থেকে যতটুকু জিনিস আমার লাগবে ততটুকু ইনফরমেশন এখান থেকে আমি নিয়ে নেব। তাহলে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে বেসিক্যালি তুমি এইরকম করে ব্যাপারটা ভাবো যে হারমোনিক অসিলেটরটা তো বিভিন্ন রকম করে দেখা যেতে পারে। একটা হচ্ছে ধরো তুমি একটা দেওয়াল আছে, সেই দেওয়াল থেকে তুমি একটা স্প্রিংকে ধরো ঝুলিয়ে দিয়েছো, একটা মাস পয়েন্ট ধরো এখানে তোমার আছে, এইটা সেটা এইদিকে এইদিকে অসিলেট করছে, সেটা হতে পারে। অথবা তোমার হয়তো দুটো মাস পয়েন্ট আছে, একটা M1 মাস আর একটা ধরো তোমার M2 মাস, দুটো মাস পয়েন্ট আছে এবং এই দুটো মাস একটা স্প্রিং দিয়ে ধরো কানেক্টেড। এবারে
এই দিকে অসিলেশনটা হতে পারে, অথবা জাস্ট সিম্পলি আমরা একটা পেন্ডুলামের অসিলেশনও ভাবতে পারি। একটা পেন্ডুলাম এই দিকে অসিলেট করছে, সেসবও ভাবতে পারি। তাহলে মানে হারমোনিক মোশন বা হারমোনিক অসিলেটর তুমি প্রচুর দেখতে পাবে আর কি। আর এবারে হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা আবার সিম্পল হারমোনিক অসিলেটর কাকে বলে না, সিম্পল হারমোনিক অসিলেটর কিন্তু হুকস ল ওবে করে, মানে লিনিয়ার। আমি লিনিয়ারটাকেই দেখবো কারণ ডায়াটমিক মলিকুল আমি এখানে কনসিডার করছি। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ওবেজ হুকস ল। আচ্ছা, হুকস ল তোমায় কি বলছে? হুকস ল বলছে যদি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে যদি এমন হতো যে ইফ এক্স বি দা displacement from the equilibrium position, if x be the displacement from the equilibrium position, then the restoring force that brings the oscillator to its equilibrium position can be written as f equal to minus k into x. তাহলে হুকস লটাকে এক কথা তুমি জাস্ট বলবে f equal to minus k into x। আচ্ছা, এখানে মাইনাস সাইনটা জাস্ট রিপ্রেজেন্ট করছে যে ডিসপ্লেসমেন্ট যেদিকে ফোর্সটার উল্টো দিকে কাজ করছে, অর্থাৎ মাইনাস সাইনটা জাস্ট রিপ্রেজেন্ট করছে যে ইটস এ রিস্টোরিং ফোর্স, ইমপ্লাইজ দ্যাট ইট ইজ এ রেস্টোরিং ফোর্স। ঠিক আছে, the sign implies that it is a restoring force. আচ্ছা, এই যে কে যে জিনিসটা, কেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেটা দেখো, তুমি যদি ফোর্সের ম্যাগনিটিউড বলো তাকে জাস্ট এক্স দিয়ে ভাগ করা, তার মানে জাস্ট ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যে ফোর্সটাকে দিতে হচ্ছে সেটাকে বলা হবে তোমার ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স স্যার স্ক্রিনটা আটকে গেছে মনে হয়। আটকে গেছে? হ্যাঁ স্যার, লেখা পড়ছে না। ও দাঁড়া তাহলে নেট স্পেসের মানে আবার অসুবিধা হয়েছে হয়তো। স্যার আটকে গেছে স্ক্রিনটা। হ্যাঁ, দেখছি নেট ফেট ঠিক আছে কিনা, এক সেকেন্ড। স্ক্রিনটাই শুধু আটকেছে। হ্যাঁ স্যার সিনেমাটা ঠিক হয়ে গেছিল। কোনোখানে মানে এমনিতে কি হচ্ছে, মানে শেয়ারটা তো হয়ে আছে দেখছি, বুঝলেন? এবার ঠিক স্যার আছে স্যার। হয়েছে? এবার স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার এবার দেখুন। আচ্ছা, দেখো ঠিক আছে। হ্যাঁ স্যার এবার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কেটা হচ্ছে এফ বাই এক্স, সেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, ফোর্স কনস্ট্যান্ট তাহলে তুমি কিভাবে ডিফাইন করবে দেখো, তাহলে ফোর্স কনস্ট্যান্ট বেসিক্যালি যে রেস্টোরিং ফোর্স বা রেস্টোরিং ফোর্সও বলতে পারো, বা ফোর্স রিকোয়ার্ড পার ইউনিট ডিসপ্লেসমেন্ট সেটাও তুমি বলতে পারো। মানে রেস্টোরিং ফোর্সটা বলতে পারো, অথবা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি হয়তো তাকে ডিসপ্লেস করার চেষ্টা করছো, তাহলে ফোর্স কনস্ট্যান্ট তুমি এইভাবে ডিফাইন করতে পারো। সেটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। মানে কোন একটা বল হয়তো ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করার জন্য, তাহলে ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য যতখানি তোমায় ফোর্স দিতে হচ্ছে সেটাই বেসিক্যালি তোমার ফোর্স কনস্ট্যান্ট। তাহলে ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে বেসিক্যালি ফোর্স রিকোয়ার্ড পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। আর তার এসআই ইউনিট যেটা, এটা ফোর্সটা যদি নিউটন বলো আর ডিসপ্লেসমেন্ট যদি মিটার বলো, নিউটন পার মিটার হবে।
আর সিজিএস ইউনিট যদি তুমি করো তাহলে সেটা হবে তোমার ডাইন পার সেন্টিমিটার, এটা ফোর্স কনস্ট্যান্ট হয়। আচ্ছা এবারে দেখো যদি ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? মানে হারমোনিক অসিলেটরটাকে যেমন ফোর্স দিয়ে বোঝা যায় তেমন অ্যাট দ্য সেম টাইম কিন্তু পোটেনশিয়াল এনার্জি দিয়েও বোঝা যায়। দেখো যদি পোটেনশিয়াল এনার্জিতে ভিএক্স হয় তাহলে আমরা জানি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এটা বেসিক্যালি ফোর্সের সঙ্গে সমান হয় এবং সেই ফোর্সটা হচ্ছে এখানে কত মাইনাস কে ইন্টু এক্স। সেইখান থেকে তুমি দেখো যে ডি ভিএক্সটা হয়ে যাচ্ছে তোমার কে এক্স ইন্টু ডিএক্স এইটা। এবার আমি যদি ইন্টিগ্রেট করে দিই এবং আমি অ্যাজিউম করে নিই যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকছে তখন যদি পোটেনশিয়াল এনার্জিটাকে আমি জিরো বলি, আর যখন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স হচ্ছে তখন যদি পোটেনশিয়াল এনার্জিটা ভিএক্স বলি, মানে অ্যাকচুয়ালি আমি ওই মানে একটা রেফারেন্সটাকে ঠিক করে নিচ্ছি যে বলছি যে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন আছে তখন অ্যাজিউম যেন পোটেনশিয়াল এনার্জিটা জিরো। তো তা যদি হয় তাহলে সেখান থেকে দেখো তুমি ভিএক্সটাকে পেয়ে গেলে কত না হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে জায়গাটা যে পোটেনশিয়াল এনার্জিটা জাস্ট এক্স এর একটা প্যারাবোলিক ফাংশন, এইটা হচ্ছে হারমোনিক অসিলেটর হওয়ার সিগনেচার। যদি একটা হারমোনিক অসিলেটর হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু তোমার এক্স স্কোয়ারের সঙ্গে তোমার মানে প্রপোর্শনাল হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে প্যারাবোলিক পোটেনশিয়াল। এটা হচ্ছে তোমার প্যারাবোলিক পোটেনশিয়াল এইটা, ঠিক আছে? এটা হচ্ছে প্যারাবোলিক পোটেনশিয়াল হুইচ ইজ সিমেট্রিক about the equilibrium position. Parabolic potential which is symmetric about the equilibrium position. মানে তুমি যদি একটা প্লট আঁকার চেষ্টা করো, এইদিকে তুমি পোটেনশিয়াল এনার্জি প্লট করো, এদিকে এক্স প্লট করো, এটা তাহলে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে দেখো এই ভিএক্সটা হচ্ছে তোমার এই ফর্মুলা ওবে করে যাচ্ছে, মানে এটা জাস্ট প্যারাবোলিক এবং এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে দুদিকটা তোমার সিমেট্রিক হচ্ছে। তাহলে ক্লাসিক্যালি যদি তুমি হারমোনিক অসিলেটর দেখো তাহলে হারমোনিক অসিলেটর সে বেসিক্যালি হুকস ল ওবে করবে। হুকস ল ওবে করা মানে হচ্ছে ফোর্সটা হচ্ছে মাইনাস কে এক্স হিসেবে তুমি লিখতে পারবে এবং পোটেনশিয়াল এনার্জিটা হাফ কে এক্স স্কোয়ার হিসেবে তুমি লিখতে পারবে। আচ্ছা এবারে আমার যেহেতু টার্গেট হচ্ছে ডায়াটমিক মলিকুল, তা ডায়াটমিক মলিকুল যখন কনসিডার করবে না পিকচারটা অনেকটা এই 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 মাঝেরটার মতো যেখানে দুটো মাস পয়েন্ট আছে। তাহলে যদি আমি ধরে নিই যে ডায়াটমিক মলিকুলটাকে আমি একটা মডেল করি বাই এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তাহলে উই ক্যান মডেলটা কত ভালো কত মন্দে পড়ে না ভাবা যাবে, এটা একটা অ্যাপ্রক্সিমেশনের মতো। উই ক্যান মডেল এ ডায়াটমিক মলিকুল diatomic molecule as a linear simple harmonic oscillator। তার মানে ধরো এই দুটো মাস পয়েন্ট একটা যদি m1 হয়, এখানে একটা স্প্রিং এর মতো আছে, আর একটা মাস পয়েন্ট এটা m2 একটা ডায়াটমিক মলিকুলের মতো, ধরো HCl মলিকুল বা HBr মলিকুল বা কার্বন মনোক্সাইড মলিকুল, এরকম সিচুয়েশন আর কি এইটা। তাহলে এই পার্টিকুলার কেসে জাস্ট m1 আর m2 দুটো যদি মাস পয়েন্ট হয় তাহলে সবকিছু না তোমার তুমি দেখবে যে অ্যাবসলিউট, এটা তো অ্যাকচুয়ালি টু পার্টিকেল প্রবলেম, সেই টু পার্টিকেল প্রবলেমটাকে একটা এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম ফর্মে তুমি লিখতে পারবে। এবং সেই এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেম যেখানে একটা সেন্টার অফ মাস সে বেসিক্যালি মুভ করবে, আর এক্ষেত্রে মাসগুলো যা রিডিউস মাসে রিপ্লেসড হয়ে যাবে, যে রিডিউস মাস মিউটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার কেসে তুমি যদি এইরকম করে ভাবো যে ধরো এইটা হচ্ছে তোমার ধরে নাও r0 হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0। আচ্ছা এবারে যখন ডিসপ্লেস ঘটছে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে, বন্ড লেন্থ হচ্ছে r0। তাহলে এবার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এ যেমন মুভ করছে এও মুভ করছে, তাহলে মুভ করার জন্য তোমার ওভারঅল একটা ডিসপ্লেসমেন্ট করতে পারবে ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এবার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট করলে ধরে নাও এমন আমি একটা সিচুয়েশন বলছি তাতে হচ্ছে এইটা যাতে একটু লম্বা হয়ে গেল, একটু বেশি করেই দেখাচ্ছি আর কি, জাস্ট লম্বা হয়েছে সেটা বোঝানোর জন্য। তাহলে m2, তাহলে এইটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ, সেই ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ থেকে ধরো আমি r বলছি, তাহলে r0টা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ,
আর আরটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ। ঠিক আছে, তাহলে আর মাইনাস আর জিরো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এক্স, যেটা তোমার সকল ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এবারে এখন তোমার হুকস লটা কেমন দাঁড়াবে? হুকস লটা হয়ে যাবে রেস্টোরিং ফোর্সটা তুমি এখন লিখবে মাইনাস কে, এক্স এর জায়গায় আর মাইনাস আর জিরো লিখবে, আর পোটেনশিয়াল এনার্জিটা আমি কি লিখবো? পোটেনশিয়াল এনার্জিটা ভি, সেটা যে ফাংশন অফ আর লিখবো, যেটা বেসিক্যালি হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, এইরকম ভাবে লিখবে। তাহলে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে মানে এটাই দেখো, আর মাইনাস আর জিরোর জায়গায় তুমি যদি এক্স বসিয়ে দাও তাহলে জাস্ট এফ ইকাল টু মাইনাস কে এক্স হয়ে যাচ্ছে, আর মাইনাস আর জিরোর জায়গায় যদি তুমি এক্স বসিয়ে দাও তাহলে ভি এক্সটা মানে যে ফাংশন অফ তখন এক্স হয়ে যাবে, সেটা হয়ে যাবে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার হুকস ল, আর এই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, এইরকম ভাবে জিনিসটা যাচ্ছে। ঠিক আছে, এটা দেখো এবারে যদি এরকম সিচুয়েশন হয়, আমি অবভিয়াসলি মানে মানে একটা টু পার্টিকেল প্রবলেমটাকে এফেক্টিভ ওয়ান পার্টিকেল প্রবলেমটা রিডিউস করে নেব। করে নিলে আলটিমেটলি যেটা দাঁড়াবে যে এখানে তোমার একটা মানে মানে ক্লাসিক্যালি প্রবলেমটাকে সলভ করলেই হয়, মানে একটুখানি এগিয়ে টেগিয়ে যে ক্লাসিক্যালি আমি জিনিসটাকে সলভ করতেই পারি, মানে দরকার নেই, মানে আমি আসলে একদমই কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমটা চলে যাব আর কি। মানে ক্লাসিক্যালি সলভ করার সময় একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি জাস্ট ডিফাইন করা হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাকে ওমেগা জাস্ট বলো। ওমেগা আমি জিরো বলছি, এটা অসিলেটরের জন্য বলে ওমেগা অসিলেটর বা ওমেগা জিরো। এটা হয় অ্যাকচুয়ালি রুট ওভার অফ কে বাই মিউ লিখতে হয় তোমার এখানে, জাস্ট এই পার্টিকুলার কেসে। নাহলে এমনিতে রুট ওভার অফ কে বাই এম হয়, মানে আগের যে সিচুয়েশনগুলো বলছিলাম তাতে আমার লিখলে জাস্ট রুট ওভার অফ কে বাই এম লিখতাম, এখন লিখতে হবে জাস্ট রুট ওভার অফ কে বাই মিউ, কারণ আমি সবকিছু হচ্ছে ওমেগার টার্মসে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে হয় আর কি, সেই জন্য আমি এরকম ভাবে লিখছি আর কি। হ্যাঁ, ওমেগা জিরোটা হচ্ছে রুট ওভার অফ কে বাই মিউ, যেখানে মিউটা হচ্ছে তোমার এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, যেটা তোমার হচ্ছে তোমার রিডিউস মাস, রিডিউস মাস। আসলে এইরকম ভাবে লিখলে যেটা হবে, এই যে পোটেনশিয়াল এনার্জিটা, যেটা ধরো আমি ভি আর বা ভি এক্স যাই লিখি না কেন, ভি এক্স যেটা ছিল হাফ কে এক্স স্কোয়ার, সেটাকে লিখতে পারবে হাফ মিউ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইভাবে তুমি লিখতে পারবে। হ্যাঁ, মানে তুমি দেখো এইখান থেকে তাহলে কি দাঁড়াবে, যদি ওমেগা জিরোটা রুট ওভার কে বাই মিউ হয়, তাহলে কেটা হচ্ছে মিউ ওমেগা স্কোয়ার। আর আমি এইখানে জাস্ট অসিলেটর বোঝানোর জন্য একটা ও জাস্ট দিয়ে দিচ্ছি, এটা ও জাস্ট রিপ্রেজেন্ট করবে ইচ্ছেন অসিলেটর এইটা। আচ্ছা, আবার এটাও তুমি করতে পারো এগেন, তুমি দেখো ওমেগাটা হচ্ছে তোমার টু পাই মিউ, মানে ব্যাপারটা কিরকম, যে আমি তো ওমেগাটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছি, তাহলে এবারে দেখো জাস্ট সিম্পলি একটা পার্টিকেল ধরো ঘুরছে, একবার ঘোরা মানে টু পাই অ্যাঙ্গেল ঘোরা। এবার আমি যখন ফ্রিকোয়েন্সি বলি নিউ, তার মানে এক সেকেন্ডে কতবার ঘুরছে সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি, আর এক সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এক সেকেন্ডে টু পাই নিউ অ্যাঙ্গেল ঘুরছে, তো ওমেগা ইকুয়াল টু টু পাই নিউ হয়ে গেল। তার মানে এখানে ওমেগা অসিলেটর ইকুয়াল টু টু পাই নিউ অসিলেটর হয়ে যাচ্ছে। তো তা যদি হয় তাহলে এইখান থেকে দেখো তুমি নিউ অসিলেটরটাকে লিখতে পারবে ওমেগা জিরো বাই টু পাই, মানে ওয়ান ওভার টু পাই রুট ওভার অফ কে বাই মিউ। আর এইখানে যে নিউ জিরো তার ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে সেকেন্ড ইনভার্স অর হার্জ, কারণ এটা একটা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, যার ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স অর হার্জ। আর যদি তুমি একটা ওয়েভ নাম্বার লেখো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আচ্ছা ওয়েভ নাম্বার যদি তুমি লেখো, অর একে অনেক সময় বলা হয় ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, মানে ওয়েভ নাম্বারও বলা হয়, অথবা অনেক সময় এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। সেটা এই নিউ বার লেখা হচ্ছে, নিচে একটা অসিলেটর লেখা হচ্ছে, এটা বেসিক্যালি কি হয়, নিউ জিরোকে যে সি দিয়ে ভাগ করতে হয় এইটা, তো এটা হয়ে যাবে ওয়ান ওভার টু পাই সি রুট ওভার অফ
কে বাই মিউ। তাহলে আমি কতগুলো টার্ম অলরেডি বলে রাখলাম, সেটা হচ্ছে যে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা জিরো, যেটা রুট ওভার অফ কে বাই মিউ তোমার কাজে লাগবে। ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেকেন্ড ইনভার্স অর হার্জ, সেটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই মিউ। আর অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা হচ্ছে তোমার 1/2 পাই রুট ওভার অফ কে বাই মিউ। এবং তা যদি হয় তাহলে এইখানে একটুখানি দেখে নাও যে পোটেনশিয়াল এনার্জি যেমন হাফ কে এক্স স্কোয়ার লেখা যায়, হাফ মিউ ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে লেখা যায়। এবার তুমি যদি এইখান থেকে নিউ জিরোর টার্মসে লেখো তাহলে কি হয়ে যাবে এটাকে, এটা দেখো তোমার বেসিক্যালি 2 পাই স্কোয়ার মিউ নিউ অসিলেটর স্কোয়ার এক্স স্কোয়ার এইভাবে তুমি লিখতে পারো। মানে কি করেছি এখানে, এখানে কিছুই করিনি, জাস্ট সিম্পলি ওমেগা স্কোয়ারের জায়গায় লিখেছি 4 পাই স্কোয়ার নিউ জিরো স্কোয়ার, একটা 2 কেটে গেল, তার 2 পাই স্কোয়ার মিউ তোমার নিউ জিরো স্কোয়ার এক্স স্কোয়ার এইরকম ভাবে তুমি লিখতে পারো। মানে হারমোনিক অসিলেটরের জন্য পোটেনশিয়াল এনার্জিটাকে এইখানে যে কোনো একরকম ভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, এটা হ্যাঁ। আচ্ছা, এবারে যদি কোয়ান্টাম মেকানিক্যালি পার্টিকুলার প্রবলেমটাকে করতে হয় তাহলে কি করতে হবে, তোমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে, জাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেটা কি না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডি টু বাই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি পার্ট, প্লাস আমি হাফ কে এক্স স্কোয়ার হিসেবেই না হয় লিখছি এইটা, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার্ট। সেইটা একটা ওয়েভ ফাংশন সাই এক্স এর উপরে কাজ করছে, এটা শুধুমাত্র এক্স এর ফাংশন, কারণ আমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলছি, সেটাকে হবে ই ইন্টু সাই এক্স হবে। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবারে এই ইকুয়েশনটাকে সলভ করতে হয়, সলভ করে তোমাকে ওয়েভ ফাংশন এবং এনার্জিগুলোকে পেতে হয়। আর আমি অবভিয়াসলি এই ইকুয়েশনটা কেমন করে সলভ করা হচ্ছে বা সলভ করার পরে সেখান থেকে তোমার ওয়েভ ফাংশনগুলো কেমন করে আসছে, তোমার এনার্জি এক্সপ্রেশনগুলো কেমন করে আসছে, এই ডিটেলিং যে জায়গাটা, এই ডিটেলিং জায়গাটা এখানে আলোচনা করছি না। মানে এটাকে আমি জাস্ট সলভ করবো, মানে এক্সাক্ট সলিউশনটা পসিবল আর কি। সলভ দিস ইকুয়েশন, এটা আমরা লাস্ট সেমিস্টারে এটাকে কেমন করে সলভ করতে হতো রাস্তাটাকে বলে দিই, যদিও ডিটেল সলিউশন সিলেবাসে ছিল না বলে আমি করিনি। তবে হ্যাঁ, মানে তোমাদের জন্য করেছিলাম যে তোমার ওই রেজিং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর দিয়ে এটাকে কেমন করে সলভ করতে হয় সেটা আমি করেছিলাম। কিন্তু যেটা তোমার সকল যেটা ফোবিনিয়াস মেথডে বা হারমাইট ইকুয়েশনস ফর্মে লিখে সেখান থেকে যে সলিউশনটা পাওয়া সেটা আমরা করিনি। তবে সেটা আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে আছে, তোমরা এটা দেখে নেবে। মানে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের বইটা বেরোচ্ছে বা ভলিউম 4টা বেরোচ্ছে, তাতে ডিটেল এক্সাক্ট সলিউশন করে দেওয়া আছে, সেটা তুমি জাস্ট দেখে নেবে। আচ্ছা, বইটা বুধবার থেকে স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে নেক্সট বুধবার থেকে বইটা অ্যাভেলেবেল। ওই অনেকে জিজ্ঞেস করছিলি না, হ্যাঁ মঙ্গলবার চলে আসবে, বুধবার থেকে ওরা বিক্রি করবে। আমাকে আজকেই ফোন করেছিল। হ্যাঁ, ওই একজন স্টুডেন্ট হয়তো বইটা পেয়ে গেছে বা কয়েকজন টিচার পেয়ে গেছে, ওগুলো কিছু স্পেশাল কপি ছেপেছিল আর কি, ওই আমাদের টিচারদের দেবে বলে, সেইটা হয়তো পেয়েছে। কিন্তু স্টুডেন্টদের জন্য বইটা বুধবার অ্যাভেলেবেল। ঠিক আছে, অরিত্য মানে জিজ্ঞেস করছিলি, অরিত্য না কে জিজ্ঞেস করছিলি, অরিত্য না ওই আমাদের বল। আমি বইয়ের দোকানে গেছিলাম স্যার, আমাকেও বলেছিল যে বুধবার দিন আসতে পারে। না, আমাকে ফোন করেছিল আর নিজে থেকেই। মানে স্যার ওরা স্যার একটা পসিবিলিটি দিয়েছিল যে ওই দিন আসতে পারে, মানে কনফার্ম কিছু বলেনি। না, আমাকে কনফার্ম করে বললো আজকে। আচ্ছা স্যার। যাকে কিনবে বইটা ভালো করে, হ্যাঁ ভালো লাগবে। চলো, আচ্ছা আমার অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশনটা লাগবে। আর এনার্জি আইগেন ভ্যালুটাই লাগবে, কারণ ওয়েভ ফাংশনটা আমি এখানে কিছু বলছি না, কারণ ওয়েভ ফাংশনটা লাগবে তখনই যখন আমরা ওই সিলেকশন রুলের ডেরিভেশন বা ইত্যাদিগুলো করব। আচ্ছা, সিলেকশন রুলের ডেরিভেশনটা আমি জাস্ট লাস্ট মানে 2-1 মাস আগে আমি একবার তোমাদের মানে যারা একটুখানি সিনিয়র তাদের জন্য করে দিয়েছিলাম, টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি করে সেখান থেকে মাইক্রোস্পেকট্রোস্কোপি তার করসপন্ডিং সিলেকশন রুলটা এবং হারমোনিক অসিলেটর মডেলে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি সিলেকশন রুল যেটা, সেই দুটো আমরা করে দিয়েছিলাম আর কি। তা যখন আমার সকাল সিলেকশন রুলটা লাগছে না, হ্যাঁ তখন আমি আর ওয়েভ ফাংশন নিয়ে কিছু লিখছি না, আমি জাস্ট পুরোটাই হচ্ছে এনার্জি নিয়ে জাস্ট কথাবার্তা বলছি। তাহলে এনার্জি আইগেন ভ্যালুটা কি হবে, এনার্জি আইগেন ভ্যালু। আর এনার্জি আইগেন ভ্যালুটা তুমি যদি এনার্জিটাকে
জাস্ট ইন দ্য ইউনিট অফ জুল লেখো, তাহলে সেটাকে এইরকম ভাবে লিখতে পারো ভি প্লাস হাফ এইচ কস ওমেগা জিরো অসিলেটর, অথবা ভি প্লাস হাফ এইচ নিউ অসিলেটর, এরকম ভাবে আমি জাস্ট লিখছি, যেখানে ভিটা হচ্ছে 0 1 2 3 ডট 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 ডট। ভিটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, এটাকে বলা হবে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, তার অ্যালাউড ভ্যালু হচ্ছে এইটা। ভাইব্রেশনাল কোয়ান্টাম না, যার অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 ডট ডট ডট। আর নিউ ওমেগা জিরো বা নিউ জিরো এগুলো কি, এগুলো তো আমি একটু আগে বলে গেছি, সেটা এখানে আমি উল্লেখ করছি না। এটা হচ্ছে জাস্ট এনার্জি আইগেন ভ্যালু, সেটা এরকম ভাবে লেখা হবে। আচ্ছা, এবারে আমি যদি এই এনার্জিটাকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স বের করে ফেলি, ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স কি হবে, সেটাকে আমি এপসাইলন বার ভি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স এইভাবে বলছি। সেটা কি না, এনার্জিটা যেটা ইন দ্য ইউনিট অফ জুল ছিল, তাকে তুমি জাস্ট যেটা করবে এইচ সি দিয়ে ভাগ করবে, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, জুল, তাকে তুমি অ্যাকচুয়ালি ভাগ করে দাও এইচ সি দিয়ে। ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর হয়ে গেল, যেখানে নিউ বার অসিলেটরটা হচ্ছে তোমার 1/2πc √k/মি। অস্ট্রেলিয়াটা ও লিখেছে, অনেক সময় হয়তো অস্ট্রেলিয়াটা ওএসসি এরকম ভাবে লেখা যেতে পারতো আর কি, মানে কিছুই না, এখানে এইচ এইচ কেটে গেল, নিউ 0/c হলো, নিউ 0/cটাকে জাস্ট নিউ বার জিরো এইভাবে লিখেছি, যেটা 1/2πc √k/মি। তাহলে এই এনার্জি এক্সপ্রেশন। আচ্ছা, এবারে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সিলেকশন রুলটা। আচ্ছা, তার আগে বলে নিই, তা যদি এরকম যদি হয় তাহলে এনার্জি লেভেলসগুলো কেমন দেখতে। তুমি যদি এনার্জিটাকে এইদিকে প্লট করো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তোমার এইখানে এই যে এনার্জিটা যদি 0 করে দাও তুমি, তাহলে প্রথম যে এনার্জিটা হয় সেটা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি, পার্টিকুলার কেসে 0 পয়েন্ট এনার্জি, যেটা হচ্ছে মিনিমাম পসিবল এনার্জি দ্যাট দিস পার্টিকুলার সিস্টেম ক্যান হ্যাভ। 0 পয়েন্ট এনার্জি সেটা হচ্ছে এপসাইলন 0, এটা আমি এই সেন্টিমিটার ইনভার্সেই লিখছি। সেটা কি হবে না, এখানে ভি এর জায়গা তুমি যা 0 বসিয়ে দাও, তাহলে হচ্ছে হাফ নিউ বার অসিলেটর, আর এই এনার্জিটাকে যদি তুমি জুল ইউনিটে করো তাহলে হাফ এইচ নিউ জিরো, এটা। তাহলে এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি। তাহলে মিনিমাম যে এনার্জিটা সেটা হচ্ছে তোমার সকল এপসাইলন 0 ইন দ্য ইউনিট অফ, আচ্ছা এটা এটা ঠিক আছে, ওখানে আর এই ব্র্যাকেট আর এটা লিখছি না, এপসাইলন 0 সেটা কতটা, সেটা হচ্ছে তোমার হাফ নিউ জিরো অসিলেটর। তারপরে তুমি যখন ভি এর ভ্যালু 1 বসিয়ে দিলে, এনার্জিটা এইটা হয়ে গেল 3/2, সরি 3/2 নিউ বার অসিলেটর। তারপরে হচ্ছে তোমার এখানে জায়গাটা, তারপরে এপসাইলন বার 2টা হয়ে যাচ্ছে 5/2 নিউ বার অসিলেটর। এইভাবে করে করে তোমার জাস্ট এপসাইলন ভি বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তোমার এইরকম ভাবে আস্তে 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 যাচ্ছে। এবং এটা দেখো জাস্ট এই যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু তোমার এখানে ফিক্সড। এটা কত না, নিউ বার অসিলেটর আর নিউ বার অসিলেটর এইরকম ভাবে তোমার বেসিক্যালি যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এনার্জি গ্যাপটা যেটা, এনার্জি গ্যাপটা হচ্ছে নিউ বার অসিলেটর। এটা খুব ইম্পর্টেন্ট যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল তুমি যদি ক্যালকুলেট করো, স্পেসিং বিটুইন টু successive energy levels, delta epsilon bar
ভি থেকে অ্যাজ ইফ ধরো তোমার V+1 লেভেলে যাচ্ছে এইটা, সেটা তোমার জাস্ট তুমি ক্যালকুলেট করতে পারো। এইটাকে যদি তুমি V+½ নিউবার অসিলেটর বলো, তাহলে এটাকে লিখতে হবে V+3/2 নিউবার অসিলেটর, মাইনাস করে দাও, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, জাস্ট জাস্ট নিউবার অসিলেটর। তাহলে জাস্ট আমি এইচ নিউটাকে আর লিখছি না, আমি সবটাই সেন্টিমিটার ইনভার্সে করছি, মানে এনার্জি গ্যাপ যা কিছু করছি সবটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে। আসলে এইগুলো করে নেওয়া খুব স্ট্যান্ডার্ড টেকনিক, কারণটা হচ্ছে পরবর্তীকালে যখন তুমি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি বের করতে চাইবে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তখন দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে সেই এইচসি দিয়েই ভাগ করতে হবে। সেখানে আমি এনার্জিটাকে অলরেডি এইচসি দিয়ে ভাগ করে সেন্টিমিটার ইনভার্স করে রাখলাম, যাতে করে পরে যখন ওই ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে বের করবে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তখন সরাসরি এই এনার্জি ডিফারেন্সটাই তোমার ট্রানজিশন এনার্জি তোমার দিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেখানে ভাইব্রেশনাল এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট। তাহলে আন্ডার এসএইচও মডেল ভাইব্রেশনাল এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট। তুমি দেখো এর আগে যখন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে আমি রোটেশনাল স্পেকট্রোস্কোপি দেখছিলাম, তখন দেখেছিলাম যে এনার্জি লেভেলস গুলো মানে মানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটা কিন্তু রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে বাড়ছিল। কিন্তু যখন আমি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি দেখছি, সেখানে বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটাকে দেখছি, তখন কিন্তু পাশাপাশি দুটো লেভেল তাদের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেখানে ভাইব্রেশনাল এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তাহলে 0 পয়েন্ট এনার্জিটা দেখলে আর স্পেসিংটা দেখে দেখলে সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর এবারে আমি যখন স্পেকট্রোস্কোপিতে আসবো, স্পেকট্রোস্কোপির জন্য আমার সিলেকশন রুল লাগবে। তাহলে এখানে সিলেকশন রুলটা কি হয়, সিলেকশন রুলটা কি হচ্ছে, আচ্ছা এই আন্ডার এসএইচও মডেল selection rule for under SHO model, selection rule for pure vibrational spectroscopy or IR spectroscopy, সেটা কি না ডেল্টা ভি ইকুয়াল টু তোমার প্লাস মাইনাস 1। দিস ইজ দ্য সিলেকশন রুল। এটা আর তার সঙ্গে সঙ্গে আর একটা কথা এখানে একটুখানি বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে যেটা দেখো আমরা ওই লেকচার 2তে ভালো করে বলেছিলাম, যখন ইন্টারাকশন হচ্ছিল অফ এ মলিকুল উইথ দ্য ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেক্ষেত্রে বলা হয়েছিল যে টু বি IR অ্যাক্টিভ there must be a periodic change of electric dipole moment during a particular mode of vibration। মানে মলিকুলটা এই পার্টিকুলার কেসে পোলার হতে হবে কোনো বাধ্যবাধকতা নেই, মলিকুলটা নন পোলার হলেও চলবে, কিন্তু ডিউরিং এ পার্টিকুলার মোড অফ ভাইব্রেশন দেয়ার শুড বি এ পিরিয়ডিক চেঞ্জ অফ ইনডিউসড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে যেটা আরেকটা কথা যেটা মনে রাখতে হবে সিলেকশন রুলের সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে এই যে টু বি IR অ্যাক্টিভ there must be a periodic change of induced dipole moment during a particular মোড অফ ভাইব্রেশন। এটা একটুখানি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা মাথায় রাখবে। পরে আমরা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির ক্ষেত্রে কোন পার্টিকুলার মোডগুলো IR অ্যাক্টিভ, কোনগুলো IR অ্যাক্টিভ না, সেগুলো নিয়ে যখন কথাবার্তা বলবো তখন এটা আবার পরিষ্কার হবে। যাকে তাহলে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে ডায়াটমিক মলিকুল হলে তো তোমার অবশ্যই সেটা পোলার হতে হবে, না হলে তো ডাইপোল মোমেন্টে কোনো চেঞ্জ তুমি পাবে না। শুধু হাইড্রোজেন মলিকুল যখন তুমি কনসিডার করবে তখন তুমি জাস্ট ভাইব্রেট করাচ্ছ, তার জন্য ডাইপোল মোমেন্টের চেঞ্জ হবে না, মানে তোমার স্ট্রেচড হলেও ডাইপোল মোমেন্ট যা হবে, কমপ্রেস হলেও কিন্তু ডাইপোল মোমেন্ট একই থাকবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড এই ধরনের মলিকুল যখন তুমি
তুমি কনসিডার করবে মলিকুলটা হয়তো অ্যাজ এ হোল নন পোলার, কিন্তু তোমার যখন সিমেট্রিক বেন্ডিং মোড বা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং মোড হবে সেখানে কিন্তু ডাইপোল মোমেন্টের চেঞ্জ হবে, সেগুলো তারা অ্যাকচুয়ালি আইআর অ্যাক্টিভ হয়ে যাবে। দিস ইজ ইম্পর্টেন্ট যে টু বি আইআর অ্যাক্টিভ there must be a periodic change of induced dipole moment during a particular mode of vibration। এটা আচ্ছা, তো ভালো। তাহলে দেখো আমি সিলেকশন রুলটা পেয়ে গেলাম ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাই আমি ক্যালকুলেট করে রেখেছি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশনস যদি আমি বের করি, ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন নিউ বার আমি লিখছি, সেটা কি হবে দেখো, নিউ বারটা তুমি জাস্ট যে কোনো ভি লেভেল থেকে যে কোনো ভি প্লাস 1 লেভেলে যাওয়ার জন্য যদি ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশনটাকে তুমি বের করো, সেটা দেখো জাস্ট দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ ছিল সেইটার সঙ্গে জাস্ট পরিষ্কারভাবে সমান হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলছো যদি নিউ বার যে কোনো লেভেল থেকে যে কোনো ট্রানজিশনটা সেটা নিউ বার অসিলেটরের সঙ্গে তোমার জাস্ট বেসিক্যালি সমান হয়ে যাবে। মানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ অলওয়েজ কনস্ট্যান্ট, সেখানে 0 থেকে 1 এ ট্রানজিশন হোক বা 1 থেকে 2 ট্রানজিশন হোক, যাই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু পুরো ফিক্সড হয়ে গেছে এবং সেটা নিউ বার অসিলেটর হয়ে গেছে। সেই জন্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা হয়ে গেল নিউ বার অসিলেটরের সঙ্গে সমান। এবং যেহেতু এবারে দেখো, যেহেতু নিউ বার অসিলেটরটা হচ্ছে তোমার 1/2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ, তো সেখান থেকে কেটাকে যদি বের করো কি হবে, সেটা 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ ইন্টু নিউ বার অসিলেটরটা স্কোয়ার। তাহলে দেখো জাস্ট এখান থেকে 2-3টে জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে অনেক সময় না জাস্ট ভি ইকুয়াল টু 0 থেকে, মানে এটাকে তুমি জাস্ট ভাবতে পারো যে মানে এটা এই যে ট্রানজিশনটা করছে সেইটা জাস্ট একটা নিউ ফান্ডামেন্টাল নাম দিচ্ছি। হ্যাঁ, কারণ এই এখানে দেখো একটাই লাইন পাবে, সেই জন্য তোমার ফান্ডামেন্টাল বললাম কি না বললাম কিছু এসে গেল না, কিন্তু পরে যখন এক্সপেরিমেন্টাল আই অ্যাসপেক্টটা দেখবো না, তখন এই ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে সাথে হচ্ছে ওভারটোন, হট ব্যান্ড, বিভিন্ন রকমের ব্যান্ড পাওয়া যায়। এইটা যেটা পেলাম সেটা বেসিক্যালি ফান্ডামেন্টাল ব্যান্ড, এবং সেই ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সিটা নিউ বার অসিলেটর হচ্ছে। এবং নিউ বার অসিলেটর যেহেতু 1/2 পাই সি রুট ওভার কে বাই মিউ, এটা কেটা হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ নিউ বার অসিলেটর স্কোয়ার। এবং এইখান থেকে তুমি ফোর্স কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারবে। তার মানে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড can be determined from the equation k equal to 4 pi square c square mu নিউ বার ফান্ডামেন্টালও তুমি বলতে পারো, নিউ বার ফান্ডামেন্টাল স্কোয়ার, বা 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ নিউ বার অসিলেটর তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় বসালে তুমি জাস্ট ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড বের করে ফেলতে পারছো। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে ডায়াটমিক মলিকুল যার বেসিক্যালি ফোর্স কনস্ট্যান্ট আমাকে বের করতে হবে, MINED, যা ফোর্স কনস্ট্যান্ট তোমাকে বের করতে হবে, তার জন্য তুমি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করো বা আইআর স্পেকট্রোস্কোপি করো। আইআর স্পেকট্রোস্কোপি থেকে তুমি অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি অ্যাকচুয়ালি, আচ্ছা ব্যান্ড কেন বলে সেটা আমি নামটা নয় পরে বলছি, যেটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি জাস্ট ওই ভাইব্রেশনাল লাইনটাকে পাচ্ছ, সেটা হচ্ছে নিউ বার ফান্ডামেন্টাল বা নিউ বার অসিলেটর। সেখান থেকে তুমি এই ফর্মুলাটাকে ইউজ করে জাস্ট ফোর্স কনস্ট্যান্টটাকে বের করে নিতে পারছো। আচ্ছা, এবং একটা জিনিস দেখো যে এই পার্টিকুলার কেসে কিন্তু তুমি একটা এবং কেবলমাত্র একটাই ব্যান্ড পাচ্ছ। আচ্ছা, কেন ব্যান্ড বলে সেটা আমি একটু পরে ভালো করে আলোচনা করব, কারণ দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে না অনেক রোটেশনাল লেভেল থাকে। সেই জন্য আমি যখন বলছি যে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 এ ট্রানজিশনটা ঘটছে, অ্যাকচুয়ালি কিন্তু ভি ইকুয়াল টু 0 যে কোনো রোটেশনাল লেভেল থেকে ভি ইকুয়াল টু 1 এর যে কোনো রোটেশনাল লেভেলে ট্রানজিশনটা ঘটতে পারে। সেই জন্য ইট ইজ নট আ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বাট এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ ট্রানজিশন টেক্স। সেই জন্য একটা স্পেকট্রাল লাইন সে বেসিক্যালি একটা ব্যান্ড চওড়া হয়ে যাবে এবং সেটা ব্যান্ড হয়ে যাবে। সেটা আমি একটু পরে আলোচনা করব যখন রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বলবো। এটা দাঁড়াচ্ছে যে
আন্ডার এসএইচও মডেল তুমি কিন্তু just একটা এবং কেবলমাত্র একটাই ব্যান্ড পাবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আন্ডার এসএইচও মডেল we should get one and only one band called the ফান্ডামেন্টাল ব্যান্ড। আর এখানে একটা জিনিস একটুখানি বলে নিই যে যদিও তোমার যে কোনো ভি লেভেল থেকে তোমার ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এটাকে মেনটেন করে ট্রানজিশনটা ঘটতে পারে, মানে ভি ইকুয়াল টু জিরো থেকে ওয়ানে যেমন ট্রানজিশন ঘটতে পারে, ওয়ান থেকে টুতেও ট্রানজিশনটা ঘটতে পারে, কিন্তু এই জিরো থেকে ওয়ান এই ট্রানজিশনটা আমি মূলত এখানে কনসিডার করব। তার কারণটা হচ্ছে তুমি যদি ধরো এই জাস্ট রিলেটিভ পপুলেশনটাকে দেখো, রিলেটিভ পপুলেশনের সঙ্গে তো ইন্টেন্সিটি প্রপোর্শনাল। রিলেটিভ পপুলেশন ধরে নাও তোমার জাস্ট সিম্পলি ধরে নাও নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য ফার্স্ট লেভেল বাই হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য গ্রাউন্ড লেভেল, এই যে রেশিওটা সেটা কত হবে না, এখানে নন ডিজেনারেট কেস হয়, মানে যেহেতু লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, তাহলে ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ডিজেনারেসি থাকে না। যেমন রোটেশন স্পেকট্রোস্কোপিতে তোমার একটা রোটেশনাল এনার্জি লেভেলে 2J+1 ডিজেনারেসিটা ছিল, এখানে কিন্তু কোনো ডিজেনারেসি নাই। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি মানে এনার্জি ডিভাইডেড বাই গ্রাউন্ড লেভেল এনার্জি, সেটা হবে e⁻⁻ তোমার জাস্ট এইচ নিউ অসিলেটর মানে তোমার গ্যাপ ডিভাইডেড বাই হচ্ছে কেটি। স্যার ওই ডিজেনারেসির ব্যাপারটা স্যার কি বললেন, স্যার একটু বলবেন? হ্যাঁ, মানে এক্ষেত্রে কোনো ডিজেনারেসি নেই সেটা বললাম, মানে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে লেভেলগুলোর মধ্যে কোনো ডিজেনারেসি নেই। আসলে ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে কখনো ডিজেনারেসি থাকে না, ঠিক আছে। এখানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর কিন্তু ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, সেখানে প্রত্যেকটা এনার্জি লেভেল হচ্ছে নন ডিজেনারেট হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আসলে এটা ওই আমরা মানে যারা কোয়ান্টাম মেকানিক্স আমাদের কাছে পড়েছে এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি আর কি, যে মানে নন ডিজেনারেসি থিওরেম হ্যানা ত্যানা এইসব বলে না আমরা অনেক কিছু বলেছি, যে ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে মানে পোটেনশিয়াল এনার্জিটা যদি তোমার নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে বা নর্মালাইজেবল ওয়েভ ফাংশন হয়, তাহলে ওয়ান ডাইমেনশনে কখনো ডিজেনারেসি থাকে না, যাকে বলে নন ডিজেনারেসি থিওরেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখো আমি জাস্ট নিউ জিরোটাকে তুমি জাস্ট সি নিউ জিরো বার এইভাবে তুমি লিখতে পারো। আর তুমি এবারে ক্যালকুলেট করে দেখতে পারো যে যদি ধরো এই নিউ বার জিরোটা এইটা তোমার একটা টিপিক্যাল কেসে 1000 সেন্টিমিটার ইনভার্স হয়, আর টেম্পারেচারটা যদি তুমি ধরে নাও 300 কেলভিন, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ভীষণ ভীষণ কম হয়, মানে ভীষণ ভীষণ কম মানে দিস ইজ অফ দ্য অর্ডার অফ হয়তো 0.01 এর মতো একটা তোমার দাঁড়াবে। হ্যাঁ, মানে অনেক অনেক কম বা আরো কম কিনা জানি না, মানে মানে ভীষণ ভীষণ কম কিছু একটা দাঁড়াবে আর কি, মানে তোমার 0.01 এর কাছাকাছি এরকম একটা টিপিক্যালি দাঁড়াবে। মানে যেটা দাঁড়াচ্ছে যে প্রতি 100টা মলিকুলের মধ্যে হয়তো একটা মলিকুল তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেছে। সেই জন্য যদিও সিলেকশন রুল থেকে ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 সমস্ত ট্রানজিশনগুলি অ্যালাউড, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা করব সেটা হচ্ছে যে মানে আমি এনার্জিগুলোকে এইরকম ভাবে লিখেছি, ঠিক আছে, আমি পরে আবার আরেকবার লিখে দিচ্ছি, যে যেটা কথা হচ্ছে যে দেখো আমি এটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটুখানি এক সেকেন্ড একটুখানি দাঁড়াও, তো আমি একটুখানি তোমায় বলে দিই। ধরো তুমি যদি এই ধরো এইটা যদি জাস্ট আর প্লট করা হচ্ছে, এইটা যদি ইকুইলিব্রিয়াম জিওমেট্রি R0 হয়, হ্যাঁ, এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা এই যে হাফ কে এক্স স্কয়ার, মানে এখানে মানে ভিটা আর কি, ভি আরটা হাফ কে আর মাইনাস R0 তার স্কোয়ার আর কি, এরকম করে যাচ্ছে। তাহলে এইখানে যে বিভিন্ন লেভেলের যে এনার্জিগুলোকে তুমি ধরো এইরকম ভাবে লিখছো, ধরো লিখছো, তাহলে সিলেকশন রুল তোমায় কি বলছে, এখানে এনার্জিটাকে প্লট করা হচ্ছে। আচ্ছা, সিলেকশন রুল কি বলছে, যেমন এইখান থেকে এইখানে ট্রানজিশনটা ঘটতে পারে,
এইখান থেকে এইখানে ট্রানজিশন করতে পারে, এখান থেকে এখানে ট্রানজিশন করতে পারে। তাহলে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 2, যেখান থেকে ট্রানজিশন ঘটুক না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা একই হবে, কারণ এনার্জি লেভেলগুলো ইকুইপেস্ট। সেখানে তুমি যেখান থেকে ট্রানজিশনটা করো তারা বেসিক্যালি কোয়েনসাইড করে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি 0 থেকে 1 এর ট্রানজিশনটাই মূলত ঘটে। তাহলে মানে ট্রানজিশন primarily takes place from v equal to 0 to v equal to 1 level। ঠিক আছে, ট্রানজিশন প্রাইমারি টেক্স প্লেস ফ্রম v equal to 0 to v equal to 1 level। মানে এর হাই টেম্পারেচার 1 থেকে 2 তে ট্রানজিশনটা করতে পারতো, বা 2 থেকে 3 তে ট্রানজিশনটা করতে পারতো, কারণ টেম্পারেচার বাড়ালে এক্সাইটেড লেভেলে পপুলেশনটা বাড়বে, কিন্তু সেটা করে কোনো লাভ নাই। তার কারণটা হচ্ছে যে যেহেতু এনার্জি গ্যাপটা এক্স্যাক্টলি সব একই, সেই জন্য এই যেখান থেকে ট্রানজিশন হোক না কেন, আন্ডার দিস সিলেকশন রুল, যেখানে ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সেই সিলেকশন রুলে কিন্তু প্রত্যেকটা লাইন কোয়েনসাইড করে যাবে, সেই জন্য তুমি একটা এবং কেবলমাত্র একটাই লাইন পাবে। ঠিক আছে, তো দেখো, তাহলে আমি এই আন্ডার এসএইচও মডেল যে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি যেটা আমি বলতে চেয়েছিলাম, সেটা আমি মূলত কভার করলাম, মানে কভার করে ফেললাম। তাহলে আমরা জাস্ট মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলটাকে বললাম, ডায়াটমি মলিকুলের ক্ষেত্রে সেই মডেলটা আমি ব্যবহার করছি। এবার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলাম, লিখে সেটাকে যা সলভ করা যাবে, সলভ করলে এনার্জি এক্সপ্রেশনটা তুমি পাবে। এনার্জি এক্সপ্রেশনটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স লিখলাম, সিলেকশন রুলটাকে জাস্ট দেখলাম, সিলেকশন রুলটাকে দেখে সেই সিলেকশন রুলটাকে কাজে লাগিয়ে দেখতে পাচ্ছি কি একটাই ট্রানজিশন, একটাই করসপন্ডিং ব্যান্ড পাওয়া যাচ্ছে, যেটা বেসিক্যালি ফান্ডামেন্টাল ব্যান্ড, এবং সেই ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থেকে ফোর্স কনস্ট্যান্ট আমি বের করে নিতে পারছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা কথা বললাম যে রিলেটিভ পপুলেশন থেকে আমি জাস্ট বুঝতে পারছি যে ভি ইকুয়াল অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু 0 লেভেল থেকেই ট্রানজিশনটা মূলত ঘটে, কিন্তু হাই টেম্পারেচার হয়তো এক্সাইটেড লেভেলে পপুলেশন কিছুটা বাড়বে। আমি যদি আজকে 300 কেলভিন না করে যদি 1000 কেলভিন, 1500 কেলভিন, 2000 কেলভিন করতাম আর কি, তখন ভি ইকুয়াল টু 0 সাথে সাথে এই যে ভি ইকুয়াল টু 0 থেকে শুরু করে মানে ভি ইকুয়াল টু 1 লেভেলে পপুলেশন মোটামুটি একটুখানি হলো বাড়তো, ভি ইকুয়াল টু 2 আর একটু বাড়তো, মানে একটু একটু করে বাড়তো। হ্যাঁ, তাতে যেটা হতো যে ভি ইকুয়াল টু 0 থেকে 1 যেমন ট্রানজিশন ঘটে, 1 থেকে 2 বা 2 থেকে 3 ট্রানজিশনগুলো করতে পারতো, কিন্তু এনার্জি লেভেলসগুলো কিন্তু ইকুইপেস্ট। তাহলে তোমার সবসময় 0 থেকে 1 ট্রানজিশনটাও যে ফ্রিকোয়েন্সিতে ঘটবে, 1 থেকে 2টাও সেই ফ্রিকোয়েন্সিতে ঘটবে, 2 থেকে 3টাও সেই ফ্রিকোয়েন্সিতে ঘটবে, সেই জন্য তুমি জাস্ট একটা এবং কেবলমাত্র একটাই ব্যান্ড পাবে, যেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড। তো দেখো, তাহলে আন্ডার এসএইচও মডেল তুমি যদি ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি করো, তাহলে তুমি কি সব পাচ্ছ এবং কেমন করে ফোর্স কনস্ট্যান্ট বের করতে পারছো ইত্যাদি ইত্যাদি, সেইটা নিয়ে জাস্ট আমরা কিছুটা আলোচনা করলাম। তাহলে যা এখন পর্যন্ত বলেছি তাতে যদি কারো কোথাও অসুবিধা থাকে তো বলে না। স্যার ফান্ডামেন্টাল ব্যান্ডটা মিউজিরের সঙ্গে সমান হচ্ছে, এটা কেন? সমান হচ্ছে অঙ্ক কষে দেখলাম বলে, মানে বেসিক্যালি মানে তোমার দুটো লেভেলের মধ্যে এনার্জি সিলেকশন রুল কি বলছে, ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তো তা দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তাকে তোমার এইচ দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি ফ্রিকোয়েন্সিটা পাবে, তাই তো? আর ডেল্টা ইকুয়াল টু এইচ নিউ, এই ফর্মুলা তুমি লিখবে তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবারে কি হচ্ছে, যদি ওয়েভ নাম্বার হিসেবে বের করো তাহলে কি হবে, তাহলে ওয়েভ নাম্বারটা হচ্ছে ডেল্টা ইকে এইচ সি দিয়ে ভাগ করতে হবে, আর এইচ সি দিতে আমি অলরেডি ভাগ করে রেখেছিলাম। তাহলে আমি দেখো যে ভি থেকে ভি প্লাস 1-এ গেলে করসপন্ডিং যে এনার্জি গ্যাপটা সেটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স আমি অলরেডি বের করে রেখেছিলাম। তাহলে ফান্ডামেন্টাল ব্যান্ডটা তার সঙ্গে যে সমান হয়ে গেল, ঠিক আছে? স্যার তাহলে স্যার টেম্পারেচারটা যদি আমি বাড়াতাম তাহলে স্যার রোটেশনাল স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে স্যার ব্যান্ডটা চেঞ্জ হতো, কিন্তু ভাইব্রেশনাল ক্ষেত্রে স্যার এমনি ব্যান্ডের কোনো চেঞ্জ আসছে না, কারণ ইকুই স্পেস মানে বলে, তাই তো? এসএইচও মডেলে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এই মডেল যখন কনসিডার করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা এটা কিন্তু বাস্তবে কি হয় সেটা আমি পরে বলছি, কিন্তু এসএইচও মডেলে এই চেঞ্জটা হবে না, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বলছি আমরা এখানে ওই রিলেটিভ পপুলেশনটা কেন বের করলাম? না আমি ওই আসলে মানে ইন্টেন্সিটি অফ এ স্পেকট্রা সেটা নির্ভর করে যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে না তার পপুলেশনের উপরে। মানে এবারে ধরো মানে আমি তো বললাম সিলেকশন রুল অনুযায়ী ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে 0 থেকে 1-এও ট্রানজিশন করতে পারে, 1 থেকে 2-তেও ঘটতে পারে, 2 থেকে 3-তেও ঘটতে পারে। এবারে কোনটা অ্যাকচুয়ালি বেশি ঘটবে কিসের উপর নির্ভর করবে না, যে লেভেলতে ট্রানজিশনটা করছে সেই লেভেলে পপুলেশন যত বেশি, তবে তুমি 100টা মলিকুল নিয়ে নিয়েছো বা 1 লক্ষ মলিকুল তুমি নিয়ে নিয়েছো, 1 লক্ষ মলিকুলের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে ভি ইকুয়াল টু 0-তেই হচ্ছে 99,000 মলিকুল আছে, ভি ইকুয়াল টু 1-এ মাত্র 500 মলিকুল আছে,
ভি ইকুয়াল টু 2 তে মাত্র 200 মলিকুল আছে, এরকম যদি হয়, তাহলে এবার তুমি বলো যে 0 থেকে 1 এ ট্রানজিশনটা করলে তার ইন্টেন্সিটি বেশি হবে না 1 থেকে 2 তে ট্রানজিশন করলে তার ইন্টেন্সিটি বেশি হবে? বা প্রাইমারি ট্রানজিশনটা কোথা থেকে ঘটবে? না যেখানে বেশি মলিকুল আছে সেখান থেকে ঘটবে। ঠিক আছে, তাহলে সেইটাই আমি করলাম, এই যে রিলেটিভ পপুলেশনটাকে বের করলাম, তার কারণটা এইটুকু বোঝানোর জন্য যে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 লেভেলে অলরেডি পপুলেশনটা অনেক 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 কম। মানে দেখা যাচ্ছে 100টা মলিকুলের মধ্যে হয়তো একটা মলিকুল তোমার জাস্ট ভি ইকুয়াল টু 1 লেভেলে আছে। এবারে তুমি যখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইট দিচ্ছ তখন 0 থেকে 1 এ যেতে পারে, 1 থেকে 2 তে যেতে পারে। তাহলে 0 থেকে 1 এ যাচ্ছে 99টা মলিকুল, আর 1 থেকে 2 তে যাচ্ছে একটা মলিকুল। আর ভি ইকুয়াল টু 2 এর পপুলেশন প্রায় 0, ভি ইকুয়াল টু 2 থেকে 3 তে প্রায় কেউ যাচ্ছে না। তাহলে প্রাইমারি ট্রানজিশনটা কোথা থেকে ঘটছে? ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 লেভেলে। ঠিক আছে, বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। আর এবারে এক্ষেত্রে মানে আমার যদি একটাই লাইন পাচ্ছি তাহলে সবাই হচ্ছে ওই জায়গাতেই পড়ছে। মানে ধরো মানে নিচেই হয়তো 100টা মলিকুল ছিল, তার বদলে নিচে 90টা আর উপরে 10টা মলিকুল রইল। তাহলে 0 থেকে 1 এ 90টা মলিকুল গেল, 1 থেকে 2 তে 10টা মলিকুল গেল, কিন্তু তাদের ফ্রিকোয়েন্সিটা যেহেতু একই, কারণ এনার্জি লেভেলগুলো ইকুইপেসড বলে, সেখানে তুমি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কিছু দেখতে পাবে না, যেটা রিজিড রোটারের ক্ষেত্রে তুমি পেয়েছিলে। কিন্তু রিজিড রোটারের ক্ষেত্রে যে ইকুয়াল টু 0 থেকে 1 এ ট্রানজিশনটা যে ফ্রিকোয়েন্সিতে ঘটে, 1 থেকে 2 তে অন্য ফ্রিকোয়েন্সিতে ঘটে। সেখানে টেম্পারেচার চেঞ্জ করে যখন তুমি রিলেটিভ পপুলেশন ফর দ্য জে ইকুয়াল টু 0 অ্যান্ড জে ইকুয়াল টু 1 লেভেল পাল্টে দিতে পারছো, তখন কিন্তু ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা পাল্টাচ্ছে। কিন্তু এখানে সেই সুযোগটা নেই আর কি। ঠিক আছে, বোঝানো গেছে? হ্যাঁ স্যার। তাহলে চলো, তাহলে এবারে এই যে এসএইচও মডেলটাকে করলে, সেই এসএইচও মডেল থেকে তুমি অ্যাকচুয়ালি কতখানি জিনিস বুঝতে পারলে আর কতখানি জিনিস বুঝতে পারলে না সেটা একটুখানি এবারে দেখে নিতে হবে। লিমিটেশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল টু এক্সপ্লেন the experimental spectra। এক্সপেরিমেন্টাল যে স্পেকট্রাটা, সেইটা যদি আমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল যদি বুঝতে চাই, তাহলে কতটা বুঝতে পারছি কতটা বুঝতে পারছি না সেইটা একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখো এক্ষেত্রে 3টে মেজর লিমিটেশনস আছে। থ্রি মেজর লিমিটেশন। 1 নম্বর লিমিটেশনসটা কি? দেখো আমার এই যে এসএইচও মডেলটাই এমন যেটা তোমার প্যারাবোলিক বা সিমেট্রিক অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এই যে আর ইকুয়াল টু 0 অ্যাবাউট, সেটা হচ্ছে তোমার দেখো প্যারাবোলিক। তার মানেটা কি? আচ্ছা দেখো, তার মানে এটা দাঁড়াচ্ছে যদি আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বন্ডটাকে স্ট্রেচ করে মানে টেনে হিঁচড়ে অনেকটা 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 লম্বা করি, যত বেশি লম্বা করব তত বেশি রেস্টোরিং ফোর্স সে আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে চলে আসবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আন্ডার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল দেয়ার ইজ নো পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন। বাস্তবে তো মলিকুল ডিসোসিয়েট করে, কিন্তু তোমার এই পার্টিকুলার কেসে দেখো দেয়ার ইজ নো পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন। এটা হচ্ছে প্রথম যেটা লিমিটেশন, সেটা হচ্ছে এই যে এসএইচও মডেল cannot explain the possibility of molecular dissociation। মানে হুকস ল যেটা তোমায় বলছে সেটা হচ্ছে এই যে ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, অর্থাৎ তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে ডিসপ্লেসমেন্টটা যত কত 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 বেশি করো না কেন, তত তত বেশি রেস্টোরিং ফোর্স যেটাকে আবার যেন আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। এবার তুমি জাস্ট একটা অ্যাটমকে, একটা ডায়াটমি মলিকুলে একটা অ্যাটমকে তুমি জাস্ট কলকাতায় রেখে আর একটা অ্যাটমকে যদি তুমি দিল্লিতে নিয়ে চলে যাও, হুকস ল তোমায় বলে বা এসএইচও মডেল তোমায় বলে যে একটা এনার্মাসলি হাই রেস্টোরিং ফোর্স আছে, সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু বাস্তবে তা হয় না। দেখা যায় যে তোমার মোটামুটি ভাবে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থের ডাবল বা তার থেকে আরেকটু বেশি বন্ড লেন্থ করলেই হচ্ছে বন্ডটা তোমার ডিসোসিয়েট হয়ে যেতে চায় আর কি, সেটা আগের জায়গায় ফিরে আসে না, বন্ডের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে মানে বন্ড সত্যিই ডিসোসিয়েট করে, কিন্তু এসএইচও মডেলে দেয়ার ইজ নো পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন। এবং মলিকুলার ডিসোসিয়েশন হলে তোমার তুমি দেখতে পাবে একটা কন্টিনিউয়াস স্পেকট্রা পেয়ে যাবে, সেই ধরনের স্পেকট্রা কিন্তু এখানে আমি কখনো দেখতে পাচ্ছি না।
এটা ফার্স্ট লিমিটেশন। আর সেকেন্ড লিমিটেশন যেটা হচ্ছে যে এসএইচও মডেল ক্যানট এক্সপ্লেন দ্য এক্সিস্টেন্স অফ ওভারটোনস। আসলে আমার এসএইচও মডেলতে একটাই ব্যান্ড পেলাম যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড। এবার এক্সপেরিমেন্টাল স্পেকটা যেটা বলে সেটা হচ্ছে এই যে তুমি ফান্ডামেন্টাল ব্যান্ডটা যে ফ্রিকোয়েন্সিতে পাচ্ছ তার থেকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ অর্থাৎ ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আরো কিছু কিছু উইক ব্যান্ড দেখতে পাওয়া যায় যাদেরকে বলা হয় ওভারটোনস। হ্যাঁ, কিন্তু এসএইচও মডেলে তুমি ওভারটোনসের এক্সিস্টেন্সটা এক্সপ্লেন করতে পারছো না। বাস্তবে ওভারটোন এক্সিস্ট করে, অর্থাৎ ফান্ডামেন্টাল ব্যান্ড যেটা বেশ ইন্টেন্স ব্যান্ড তার ইন্টিগ্রাল মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আরো কিছু 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 উইক ব্যান্ড তুমি দেখতে পাও, সেটা এক্সপেরিমেন্টাল স্পেকট্রাতে দেখতে পাওয়া যায়। কিন্তু এইটাকে কোনোভাবেই এসএইচও মডেল দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ এসএইচও মডেলে একটা এবং কেবলমাত্র একটাই ব্যান্ড পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড। এটা। আর 3 নম্বর যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই যে দেখো লো টেম্পারেচারে সার্টেনলি গ্রাউন্ড লেভেলটাই মোস্টলি পপুলেটেড, লো বা রুম টেম্পারেচারে সার্টেনলি গ্রাউন্ড লেভেলটাই মূলত পপুলেটেড। এবার টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে এক্সাইটেড স্টেটগুলো পপুলেটেড হবে। আচ্ছা, এবারে এক্সাইটেড লেভেলগুলো যদি পপুলেটেড হয় তাহলে বাস্তবে দেখতে পাওয়া যায় যে এই হট কন্ডিশন অর্থাৎ হাই টেম্পারেচারে তোমার এই ফান্ডামেন্টাল ব্যান্ড বা ওভারটোনসের সাথে সাথে হচ্ছে কিছু কিছু উইক ব্যান্ডস দেখতে পাওয়া যায় যাতে বলে হট ব্যান্ডস। কিন্তু এসএইচও মডেলে এই হট ব্যান্ডসের কোনো পসিবিলিটি নেই, কারণ টেম্পারেচার বাড়িয়ে তুমি যদি V=0 থেকে V=1 লেভেলটা পপুলেট করেও ফেলো, কিন্তু আলটিমেটলি ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশনটা সেই একটাই থাকবে, সেখানে তুমি এক্সট্রা কোনো ব্যান্ড পাবে না। কিন্তু বাস্তবে টেম্পারেচার হাই হলে তোমার কিন্তু হট ব্যান্ডস দেখতে পাওয়া যায়। তাহলে এসএইচও মডেল আরেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট, এসএইচও মডেল ক্যানট এক্সপ্লেন দ্য existence of hot bands. এসএইচও মডেল cannot explain the existence of hot bands. তাহলে দেখো এই তিনটে মেজর লিমিটেশনস, এক হচ্ছে যে মলিকুল সত্যি ডিসোসিয়েট করে যদি সেই মতো করে এনার্জি দেওয়া হয়, কিন্তু বাস্তবে বাস্তবে ডিসোসিয়েট করে, কিন্তু এসএইচও মডেলকে ডিসোসিয়েশনের কোনো স্কোপ রাখাই নেই। আচ্ছা, ফান্ডামেন্টাল ব্যান্ড ছাড়াও হচ্ছে এক্সপেরিমেন্টাল স্পেকটা কিছু উইক ওভারটোনস এবং হট ব্যান্ডস দেখায়, কিন্তু আনফরচুনেটলি এসএইচও মডেলে এই ওভারটোন বা হট ব্যান্ডসের কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এসএইচও মডেলের লিমিটেশন। তাহলে যদি এই লিমিটেশনটা থাকে তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? এই ওয়ে আউটটাই হচ্ছে তোমার নেক্সট যেটা আসা, তোমার অ্যানহারমোনিক অসিলেটর মডেল। তাহলে নেক্সট যেটা আসছে তোমার অ্যানহারমোনিক অসিলেটর মডেল। এবং অ্যানহারমোনিক অসিলেটর অনেক রকমের হতে পারে, আমি যে মডেলটা অ্যাকচুয়ালি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোর্স অসিলেটর মডেল। মোর্স অসিলেটর মডেল। আচ্ছা, দেখো দেখো যেটা হচ্ছে যে আমি তো এই তো তিনটে জায়গা দেখলাম, মানে মানে মলিকুলার ডিসোসিয়েশন, ওভারটোন, হট ব্যান্ড ইত্যাদিগুলো তো ব্যাখ্যা করতে পারছে না। ঠিক আছে, সেটা তো আমার পরের কথা। এবার আমি এটা দেখতে চাইছি যে ধরো এই যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল যদি হতো তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা কেমন দেখতে হচ্ছিল। পোটেনশিয়াল এনার্জিটা তোমার দেখতে হয়েছিল এইটা ভার্সেস যদি তুমি একটা রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা দেখো, এই দুটো যদি কম্পেয়ার করো তাহলে দেখো মানে রিয়েলিস্টিক জিনিসটা কেমন হওয়া উচিত আর তোমার এসএইচও মডেলের জিনিসটা কেমন। দেখো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেলে যদি তোমার এইটা দেশে ইকুইলিব্রিয়াম পজিশন হয়, এটা যদি তোমার আর হয়, তাহলে
এটা ধরো তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম পজিশন, হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এবং দেখো এটা সুন্দর একটা প্যারাবোলিক ছবি, এবং সেটা কার জন্য, ধরো ভি আর যদি বলো সেটা হচ্ছে হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, এরকম দেখতে তোমার ছবিটা, হ্যাঁ। এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করা হচ্ছে। এটা যে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য। আচ্ছা, এবারে যেটা কথা যে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা কেমন হওয়া উচিত, দেখো রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কেমন হওয়া উচিত তুমি বোঝার চেষ্টা করো প্রথমে। মানে আমার মানে ঠিক এই যেরকম বলেছি এরকম দেখতে হওয়া উচিত না অন্যরকম দেখতে হওয়া উচিত, সেটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে প্রথমে। তাহলে রিয়েলিস্টিক পোটেনশিয়াল should have the following properties. রিয়েলিস্টিক পোটেনশিয়ালটার এই নিজের প্রপার্টিগুলো থাকা উচিত। কি কি থাকা উচিত? আচ্ছা, 1 নম্বর দেখো যে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয় তখন যে কোনো পোটেনশিয়াল হারমোনিক অসিলেটরের মতো হয়। তাহলে ইফ displacement from the equilibrium position is small, then it should be simple harmonic. এটা প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে কিন্তু এটা কেন সিম্পল হারমোনিক এরকম হয়, সেটা একটা পার্টিকুলার পয়েন্ট প্রথমে ভাবার দরকার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দেখো যে যদি তোমার স্ট্রেচিংটা বড্ড বেশি হয়ে যায়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি অনেক বেশি স্ট্রেসড হয়ে যায়, মানে ইনস্ট্যান্টিনিয়াস বল লেন্থটা যদি ইকুইলিব্রিয়াম বল লেন্থ থেকে অনেকটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা। কারণ কি? কারণ একটা সময় পরে বন্ডটা ডিসোসিয়েট করে যাবে, তার ডিসোসিয়েট যদি করে যায় তাহলে তারপরে তুমি যতই সরাও না কেন পোটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হবে না। মানে যতক্ষণ পর্যন্ত সুতোটা আছে অর্থাৎ বন্ডটা এক্সিস্ট করছে তখনও তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করাটা কঠিন হবে, অর্থাৎ একটা পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে। কিন্তু যখন বন্ডটা ডিসোসিয়েট করে গেল তখন নিশ্চয়ই আর ডিসপ্লেসমেন্ট করলে পোটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। তবে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন আরটা মাঝ গ্রেটার দেন আর জিরো, মাঝ গ্রেটার দেন ধরো আর জিরো, মানে অনেক বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছে, মানে আরটা যদি মাঝ গ্রেটার দেন আর জিরো হয়, দেন potential energy should become constant. Potential energy should become constant. Constant কেন না, as then molecular dissociation takes place. এটা কারণ তখন মলিকুলার ডিসোসিয়েশনটা তোমার হয়ে যাচ্ছে, সেই জন্য পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত। এটা 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এই বাঁদিকে লিখে রাখলাম, 1 2 3টা হচ্ছে এখানে আছে, যেটা হচ্ছে যে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে যদি তুমি একটা স্প্রিং নাও না, স্প্রিংটা নিয়ে তোমার লম্বা করাটা সহজ, যদি তুমি কাছে আনার চেষ্টা করো প্রথম দিকটা লম্বা করাটা যেমন, কাছে আনাটা একই রকম, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছিতে, মানে দেখো না এসএইচও মডেল কি বলছে যে আর ইকুয়াল টু আর জিরো অ্যাবাউট এ পোটেনশিয়াল এনার্জি, যেটা সিমেট্রিক, জাস্ট বেসিক্যালি মানে হচ্ছে কম্প্রেস করলেও যা এনার্জি লাগে স্ট্রেচ করলেও একই এনার্জি লাগে। কিন্তু রিয়েলিস্টিক সিচুয়েশনে দেখতে পাওয়া যায় যে একটা সার্টেন লেভেলের পরে না বন্ডটাকে কম্প্রেস করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ এর ইলেকট্রন কাউন্ট যখন ঘাড়ে পড়ার চেষ্টা করবে, পালস রিপালশন তোমায় বলবে তুমি আর কাছে আনতে পারবে না। সেই জন্য ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু সরে গেলে তোমার কম্প্রেশন বা কন্ট্রাকশন যাই বলো রিকোয়ার্স মোর এনার্জি দেন স্ট্রেচিং। তো এটা ইম্পর্টেন্ট যে ইফ
displacement from the equilibrium position is not too short, equilibrium position is not too short. If displacement from the equilibrium position is not too short, then compression or contraction বলা ভালো, contraction requires more energy than stretching. মানে স্ট্রেচ করাটা কম্পারেটিভলি সহজ হবে দেন কন্ট্রাক্ট করা। তাহলে এই তিনটে মানে রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কিন্তু এই তিনটে ইম্পর্টেন্ট মানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কিন্তু থাকতেই হবে। আচ্ছা, তাহলে সেটাকে যদি মাথায় রাখো তাহলে কি হচ্ছে দেখো, এই ইকুইলিব্রিয়াম মানে তাহলে ওভারঅল পোটেনশিয়ালটা কেমন দেখতে হওয়া উচিত? দেখতে হওয়া উচিত হচ্ছে দেখো, সরি এরকম দেখতে হওয়া উচিত। কেন বলছি দেখো, ইকুইলিব্রিয়াম পজিশনের কাজটায় এত এসএইচ এর সঙ্গে পুরো মিলে গেছে। আচ্ছা, এবারে তুমি দেখো এখানে জাস্ট একটা তোমার একটা সময়ের পরে মানে যখন স্ট্রেচিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে ইকুইলিব্রিয়াম পজিশন এইটা, সেখান থেকে যখন স্ট্রেচিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেখো পোটেনশিয়াল এনার্জিটা মোরালেস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই যে কনস্ট্যান্ট এনার্জিটা সেটা আমি বেসিক্যালি মানে এটা বেসিক্যালি হচ্ছে ভি এর ভ্যালু যখন আরটা টেন্ডস টু ইনফিনিটি তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যেটাকে ডি ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে, যেটা ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর দেখো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম না হলে তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট আগে যেটা ছিল, আগে হচ্ছে তোমার ইকুয়াল অ্যামাউন্টের স্ট্রেচিং আর ইকুয়াল অ্যামাউন্টের কম্প্রেশন যদি করা হয় প্রত্যেক ক্ষেত্রে তোমার একই এনার্জি লেগেছিল, মানে এইখানে যতখানি এনার্জি লাগছে এখানে দেখো ততখানি এনার্জি লাগছে। কারণ মানে এইখান থেকে এইটা যতটা, এইখান থেকে এইটা যতটা, এইটা যদি ততটা হয়, অর্থাৎ যতখানি কম্প্রেশন করছে ততখানি যদি স্ট্রেচিং করা হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে তাকে পোটেনশিয়াল এনার্জি দুজনের ক্ষেত্রে সমান হচ্ছিল। কিন্তু এখন কি হলো, এখন যেটা হয়ে গেল দেখো যে তোমার এই করসপন্ডিং কম্প্রেশন যখন হচ্ছে তখন পোটেনশিয়াল এনার্জিটা বেড়ে গিয়ে তোমার হয়ে গেছে কতটা, হয়ে গেছে একদম এতখানি হয়ে গেছে। আর হোয়ারএজ স্ট্রেচিং এর জন্য কি হয়েছে, স্ট্রেচিং এর জন্য দেখো মাত্র এইটুকু হয়েছে, এইটুকু হচ্ছে, ঠিক আছে। তো দেখো তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্ট্রেচিং এর জন্য, এটা হচ্ছে কম্প্রেশনের জন্য। তাহলে পরিষ্কার দেখো কম্প্রেশন রিকোয়ার্স মোর এনার্জি দ্যান স্ট্রেচিং, ঠিক আছে। তাহলে রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা তোমার এরকম দেখতে হওয়া উচিত, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার রিয়েলিস্টিক পোটেনশিয়াল। আর এবার আমাকে দেখতে হবে যে ভিটা আর এর কেমন ফাংশন হলে তুমি রিয়েলিস্টিক পোটেনশিয়ালটাকে পেতে পারো। মানে ভিটা যদি আর এর এই রকমের ফাংশন হয় হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, তাহলে তো এই যে যেটা সিম্পল হারমোনিক অসিলেটর প্যারাবোলিক পোটেনশিয়াল তুমি পাচ্ছ। এবার বাস্তবে পোটেনশিয়ালটা যদি এই সবুজ কালার লাইন দিয়ে যেটা আমি দেখিয়েছি আর কি সেরকম হতে হয়, তাহলে ভিটা আর এর কেমন ফাংশন হলে এটা হতে পারে। দেখা যাচ্ছে যে একটা এরকম ফাংশন আছে যেটা বেসিক্যালি মোস্ট ফাংশন বা মোস্ট পোটেনশিয়াল। সেটা হচ্ছে কি যে মোস্ট পোটেনশিয়াল has the above features. মোস্ট পোটেনশিয়ালের কিন্তু এই উপরের যে ফিচার্সগুলো সেই ফিচার্সগুলো কিন্তু আছে। আচ্ছা, মোস্ট পোটেনশিয়ালটা কেমন দেখতে, যে মোস্ট পোটেনশিয়ালটা এরকম দেখতে ভিআর, সেইটা একটা এরকম এক্সপ্রেশন দিয়ে লেখা হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা কি হলো বাবা, এখানে মিটে গেল। কি হলো না, এটা ডি ইকুইলিব্রিয়াম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু
আর মাইনাস আর জিরো এইটা পুরোটা হচ্ছে তোমার স্কোয়ার। তাহলে এইটা একটা পার্টিকুলার পোটেনশিয়াল, যেখানে এটা হচ্ছে মোস্ট পোটেনশিয়াল আর কি, যেটা কিনা ওই রিয়েলিস্টিক কার্ভটাকে এক্সপ্লেন করতে পারবে। দেখি কেমন করে এক্সপ্লেন করতে পারে। আচ্ছা, যেখানে ডিইকুইলিব্রিয়াম এর একটা নাম আছে, একে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এইটা ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আচ্ছা, আর জিরোটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, আর বিটাটা হচ্ছে এই প্যারামিটার that depends on the equilibrium and force constant of the bond. A parameter that depends on the equilibrium and force constant of the bond. আচ্ছা দেখো, তুমি জাস্ট এই সমস্ত ফিচারগুলো এর মধ্যে আছে কিনা সেটা একটু প্রথমে বুঝে নেওয়া যাক। দেখো, যদি এমন হতো, আচ্ছা প্রথমে এইটা বলি, যখন আর ইকুয়াল টু আর জিরো, দেন ভিটা এটা বেসিক্যালি তোমার জিরো হয়ে যাচ্ছে। মানে আর ইকুয়াল টু আর জিরো হয়ে গেলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান করে জিরো হয়ে যাচ্ছে। এটা তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিটাকে রিপ্রেজেন্ট করছে। মানে দিস সরি v equal to 0 which corresponds the equilibrium geometry. আচ্ছা সেকেন্ড দেখো, তোমার যখন আগে এইটা বলিনি, যখন আরটা মাঝ গ্রেটার দ্যান আর জিরো, দেন কি হবে? আর যদি মাঝ গ্রেটার দ্যান আর জিরো হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো সেটা জিরো হয়ে যাবে। তখন ভিটা যখন আরটা টেন্ডস টু ইনফিনিটি, সেটা কি দাঁড়িয়ে গেল? এটা ডি ইকুইলিব্রিয়ামের সঙ্গে সমান হয়ে গেল, যেটা কনস্ট্যান্ট। তাহলে আমি ছবিতে যখন আরটা মাঝ গ্রেটার দ্যান আর জিরো হয়ে যাবে, সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং দেখো সেই কনস্ট্যান্টটা তোমার সত্যি সত্যি হচ্ছে। আচ্ছা, এবারে নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি কি হচ্ছে দেখি। মানে মানে আমি মানে এক্স্যাক্টলি মানে ইকুইলিব্রিয়াম জিওমেট্রি কাছাকাছিতে আর কি কেমন হচ্ছে সেটা দেখতে চাইছি। নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি আর মাইনাস আর জিরো যেটা এক্স, সেটা হচ্ছে খুব স্মল। তাই যদি হয়, তাহলে দেখো ভি, আমি যদি আর মাইনাস আর জিরোটাকে আমি এক্স বলে দিই, তাহলে ভি এক্সটা এরকম দেখতে হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স তার স্কোয়ার, এরকম দেখতে হলো। মানে জাস্ট আর মাইনাস আর জিরো, সেটাকে তুমি জাস্ট কি করছো না এক্স বলছো। এক্স যদি বলি, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে ডি ইকুইলিব্রিয়াম ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্সটা স্কোয়ার। তাহলে ভি এক্সটা কি হচ্ছে দেখো, ডি ইকুইলিব্রিয়াম ওই স্কোয়ারটা করে ফেললে ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু বিটা এক্স, আমি জাস্ট স্কোয়ারটাকে করে ফেললাম। ডি ইকুইলিব্রিয়াম হলো ওয়ান মাইনাস টু, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্সটা কত, ওয়ান মাইনাস বিটা এক্স প্লাস বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু মাইনাস বিটা কিউ এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স প্লাস ডট ডট ডট, আর এটা কি থাকছে প্লাস ওয়ান মাইনাস টু বিটা এক্স প্লাস ফোর বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু মাইনাস এইট বিটা কিউব এক্স কিউব বাই সিক্স প্লাস ডট 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 ডট। আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশনটাকে ব্যবহার করেছি এখানে। মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশনটা কি, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো তাহলে আমি এইটাকে জাস্ট এই পার্টিকুলার কেসে ইউজ করেছি, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, ডি ইকুইলিব্রিয়াম হলো, দেখো ওয়ান মাইনাস এটা মাইনাস টু হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে প্লাস টু বিটা এক্স হয়ে গেল, মাইনাস টু টু কেটে গেল, বিটা স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস ওয়ান থার্ড বিটা কিউব এক্স কিউব হয়ে গেল মাইনাস ডট ডট ডট, আর এটা হয়ে যাচ্ছে কত, ওয়ান মাইনাস টু বিটা এক্স প্লাস টু বিটা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস চারের তিন
বিটা কিউব এক্স কিউব প্লাস ডট 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 এইটা দেখো 1 - 2 + 1 এটা সব কেটে চলে গেল, তাহলে পড়ে থাকছে কত ডি ইকুইলিব্রিয়াম ইন্টু আচ্ছা 2 বিটা এক্স মাইনাস 2 বিটা এক্স কেটে চলে গেল, তাহলে পড়ে থাকছে প্রথমে বিটা স্কোয়ার এক্স স্কোয়ার, তার পরের টার্মটা হচ্ছে তোমার বিটা কিউব এক্স কিউব প্লাস ডট 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 এসব থাকছে। আর এবারে যদি এমন হতো যে হোয়েন এক্স ইজ ভেরি স্মল, মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট খুব কম অর্থাৎ এক্সটা খুব স্মল হয়ে যাচ্ছে, দেন ভিএক্সটাকে তুমি কি লিখতে পারছো না ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার এক্স স্কোয়ার এরকম ভাবে লিখতে পারছো। এটাকে তুমি মনে মনে ভাবো এটা হাফ কে এক্স স্কোয়ার, যেখানে ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার সেটা হচ্ছে তোমার হাফ কে বা অর বিটাটা হচ্ছে কে বাই 2 ইন্টু ডি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার হাফ। এটা দেখো এটা জাস্ট সিম্পলি ভি ফর দ্য সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়ালটা যেমন হয় তার মতো দেখতে হয়ে যাচ্ছে। তার মানে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হলে যেটা হারমোনিক অসিলেটরের মতো দেখতে হয়, সেটা কিন্তু তুমি দেখো মোস্ট পোটেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু সেই যে ফিচারটা সেই ফিচারটা কিন্তু আছে, যেটা আমি প্রথমেই লিখেছিলাম নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, এটা বেসিক্যালি হারমোনিক অসিলেটরের মতো দেখতে, এখন সত্যি সত্যি হ্যাঁ সেই ফিচারটা কিন্তু আছে। আচ্ছা এবারে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা কিন্তু অত কম না হতো, তাহলে যদি এমন হতো যে ইফ এক্স ইজ নট টু স্মল, যদি এক্সটা সত্যি সত্যি অত কম না হতো তাহলে কি হতো, তখন আমি পরের লিডিং টার্মটাকে রাখতাম, দেন ভিএক্সটা এই যে প্রথমটা তোমার হাফ কে এক্স স্কোয়ার হয়ে গেল প্রথম পার্টটা, মানে যে তুমি ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার এক্স স্কোয়ারটা হাফ কে এক্স স্কোয়ারের কথা বলে দিচ্ছে, তাহলে মাইনাস পড়ে থাকছে যেটা মাইনাস ডি ইকুইলিব্রিয়াম বিটা কিউব এক্স কিউব, অর্থাৎ সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য পোটেনশিয়ালটা যেমন হয় তার সঙ্গে মাইনাস ডি ইকুইলিব্রিয়াম বিটা কিউব এক্স কিউব এরকম তোমার আছে। এটা আমি এই অ্যাডিশনাল টার্মটাকে লিখলাম। আচ্ছা এবারে দেখো যখন স্ট্রেচিং হোয়েন আচ্ছা কম্প্রেশন যখন হোয়েন আর লেস দ্যান আর জিরো, দেন এক্স যেটা আর মাইনাস আর জিরো সেটা তোমার নেগেটিভ, এক্স কিউব যেটা সেটা তোমার নেগেটিভ, তাহলে এক্স যদি নেগেটিভ হয় এক্স কিউবও তোমার নেগেটিভ হবে, তখন কি দাঁড়াবে দেন ভিএক্সটা সেটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন এসএইচের জন্য যেটা হয় তার তুলনায় বেশি, কারণ এক্স কিউব যদি নেগেটিভ হয়ে যায় নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তার মানে ভিএক্সটা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যা হয় তার তুলনায় বেশি হয়ে যাবে। আর উল্টো দিকে দেখো হোয়েন আরটা লেস দেন আর আরটা গ্রেটার দেন আর জিরো, আরটা গ্রেটার দেন আর জিরো, দেন কি দাঁড়াচ্ছে এক্সটা যেটা আর মাইনাস আর জিরো সেটা অ্যাকচুয়ালি তোমার পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউবটা সেটা তোমার তখন পজিটিভ হয়ে যাবে, তখন কি হচ্ছে না অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা সেইটা তোমার হারমোনিক অসিলেটরের জন্য যেটা হয় তার তুলনায় তোমার অ্যাকচুয়ালি কম হয়ে যাচ্ছে, তখন যেটা দাঁড়াচ্ছে ভি এক্সটা লেস দেন ভি ফর সিম্পল হারমোনিক অসিলেটর যেটা হয় সেটা হয়ে যাচ্ছে। মানে কি দাঁড়ালো দেখো যে যখন তোমার ইকুইলিব্রিয়াম পজিশনের খুব কাছাকাছি তখন তো সেটা হারমোনিক অসিলেটরের মতো, কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যখন একটু বেশি ডিসপ্লেসড হয়ে যাচ্ছে তখন আরটা লেস দেন আর জিরো অর্থাৎ কন্ট্রাকশন যখন হচ্ছে তখন দেখো তোমার ভিএক্সটা গ্রেটার দেন ভি এসএইচও, আবার যখন তোমার স্ট্রেচড হয়ে গেল আরটা যখন গ্রেটার দেন আর জিরো হয়ে যাচ্ছে তখন ভিএক্সটা তখন লেস দেন ভি এসএইচও, মানে হারমোনিক অসিলেটর যেটা হয় তার তুলনায় তোমার কম হয়ে যাচ্ছে। এবং দেখো এই ছবিতে বেসিক্যালি সেটাই হচ্ছে যে যখন আরটা গ্রেটার দেন আর জিরো তখন অ্যাকচুয়ালি এসএইচের ক্ষেত্রে যা হয় তার তুলনায় ভ্যালুটা কম, আর যখন আরটা লেস দেন আর জিরো তখন এসএইচের ক্ষেত্রে যেটা হয় তার তুলনায় কিন্তু ভ্যালুটা বেশি। তার মানে দেখো এই মোস্ট পোটেনশিয়াল যেটা সেই মোস্ট পোটেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু তোমার যে রিয়েলিস্টিক ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো রিয়েলিস্টিক পোটেনশিয়ালের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো থাকা উচিত সেই সমস্ত ফিচারগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার আছে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমি এখন আমাকে যেটা করতে হবে যে এই আগে যেমন সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে তার মতো করে সবকিছু করেছিলাম, এখন তোমাকে ওই মোস্ট অসিলেটরের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখে সেইখান থেকে তোমাকে জাস্ট এগোতে হবে। তার মানে এখন নাও দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর most oscillator is given as
মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডি2 বাই ডিএক্স স্কোয়ার। এটা কাইনেটিক এনার্জি পার্ট যেমন আছে আছে, তার সঙ্গে যে পোটেনশিয়াল এনার্জি পার্টটা হলো ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা আর মাইনাস আর জিরো স্কোয়ার, মানে বেসিক্যালি ই টু দি পাওয়ার মাইনাস ওই ওই যেটা আমি এতে লিখেছিলাম, মানে আর মাইনাস আর জিরোটাকে আমি জাস্ট এক্স হিসেবে লিখে দিচ্ছি আর কি। এই যেখানে ছিল না ই টু দি পাওয়ার মাইনাস বিটা আর মাইনাস আর জিরোটাকে এক্স হিসেবে লিখে দিচ্ছে। এইটা তার স্কোয়ার হলো, এইটা তোমার ওয়েভ ফাংশন সাই এক্স এর উপরে কাজ করবে, কাজ করে তোমার ই ইন্টু সাই এক্স দেবে। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, ফরচুনেটলি এই ইকুয়েশনটাকে এক্স্যাক্টলি সলভ করা যায়, অথবা এই মোস্ট অসিলেটরটাকে তুমি জাস্ট হারমোনিক অসিলেটরের উপরে একটা পার্টারবেশন হিসেবে ধরে নিতে পারো। তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা ইউজিং পার্টারবেশন থিওরি আমরা কিন্তু সলভ করেছি। সলভ করে জাস্ট একটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা কেমন হয় সেরকম একটা আইডিয়া কিন্তু আমরা অলরেডি করেছি। জাস্ট আমরা ওই 2-1 মাস আগে যে যখন পার্টারবেশন থিওরি পড়িয়েছিলাম সেখানে অ্যানহারমোনিক অসিলেটরটাকে অ্যাকচুয়ালি বা মোস্ট অসিলেটরটাকে আমাদের অ্যাকচুয়ালি একটা পার্টার প্রবলেম বা অ্যাকচুয়াল প্রবলেম হিসেবে ধরেছিলাম, যেখানে আমার মডেল প্রবলেম বা আনপার্টার প্রবলেমটা ছিল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। যাকে এটাকে সলভ করা যায়, করে আলটিমেটলি যেটা দরকার যে আফটার সলভিং দিস ইকুয়েশন solving the equation we get the energy eigenvalue as কি, তো এনার্জিটাকে যদি তুমি জাস্ট মানে মানে জুল ইউনিটি প্রথমে ধরো লেখো, তাহলে যেটা আগে ছিল কি ভি প্লাস হাফ এইচ নিউ অসিলেটর, তার সঙ্গে একটা অ্যাডিশনাল টার্ম থেকে যাচ্ছে ভি প্লাস হাফ তার স্কোয়ার ইন্টু এক্সি ইন্টু এইচ নিউ অসিলেটর। এটা হচ্ছে জুল ইউনিটে। আর ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, আমি এইরকম ভাবে লিখি এপসাইলন বা ভি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা হয়ে যাবে ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি ইন্টু নিউ বার অসিলেটর। এটা আচ্ছা, যেখানে দেখো একমাত্র অচেনা টার্ম হচ্ছে এক্সিটাকে বলা হয় এক্সি ইজ দ্য অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট। আচ্ছা, দেখো টিপিক্যাল ভ্যালু যেটা এর একটা টিপিক্যাল ভ্যালু অফ এক্সিটা মোটামুটি হবে 0.01 এর মতো। তাহলে এবারে খেয়াল রাখবে যে এই যে এখানে নিউ জিরো আছে, এখানে এক্স ইন্টু নিউ জিরো আছে, মানে নিউ জিরোটা যেখানে ওই তুমি যখন আইআর স্পেকট্রোস্কোপি পড়েছো অর্গানিকে, সেখানে নিশ্চয়ই দেখেছো ওই 2000, 2500, 3000, 4000 এসব ফাংশনাল গ্রুপের জন্য করসপন্ডিং আইআর ফ্রিকোয়েন্সি গুলো হয়। হ্যাঁ, তাহলে জাস্ট যেখানে 1000, 2000 সেন্টিমিটার ইনভার্স হচ্ছে নিউ জিরোটা, সেখানে এক্স ইন্টু নিউ জিরো যখন তুমি করবে এটা কিন্তু 10-এর অর্ডারে চলে যাবে। তার মানে যদি দাঁড়ায় যে নিউ বার অসিলেটরটা অফ দ্য অর্ডার অফ ধরো 1000 যদি তুমি ধরো, 1000 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারের ধরো, তাহলে এক্সি ইন্টু নিউ জিরো অসিলেটরটা সেটা কত দাঁড়াচ্ছে, যদি এক্সিটা 0.01 না, তাহলে অফ দ্য অর্ডার অফ 10 সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে কিন্তু দাঁড়াচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই এফেক্ট অফ অ্যানহারমোনিসিটিটা এটা লেস ইম্পর্টেন্ট যখন লো ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারে তুমি থাকবে। তাহলে এই এফেক্ট অফ অ্যানহারমোনিসিটিটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়ে পড়বে যখন তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা খুব হাই। তাহলে ইন দ্য লো ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, in the low vibrational quantum number, effect of anharmonicity can be neglected, but it becomes important, but significant in the high vibrational quantum number. ঠিক আছে, আমি যেটা দেখলাম যে নিউবার অস্ট্রেলিয়া কিন্তু 1000 হয়, তাহলে এইটা হচ্ছে 10-এর মতো,
তাহলে ভি যদি ছোট হয় তাহলে পরেরটা তুলনায় মানে পরেরটাকে তুমি জাস্ট নেগলেক্ট করতে পারো, কিন্তু যখন ভিটা জাস্ট বেশি হয়ে যাবে তখন তাকে এইটা আসছে ভি প্লাস হাফ দিয়ে, এটা আসছে ভি প্লাস হাফ তো স্কোয়ার দিয়ে, তাহলে জাস্ট তোমার ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার 1 হলে যা সিচুয়েশন হবে, ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার 10 হলে কিন্তু অন্য সিচুয়েশন হয়ে যাবে। তখন এই সেকেন্ড টার্মটাকে তুমি জাস্ট একদম ফেলে দিতে পারো না, সেটাকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে। এটা তাহলে এই হচ্ছে আমার এনার্জি এক্সপ্রেশনটা ধরো আমি এখানে না হয় এরকম ভাবে লিখে রাখবো। এনার্জি পেয়ে গেলাম। তাহলে এনার্জি পাওয়ার পরে যে জিনিসটা দরকার সেটা কি না, সেটা তোমার সিলেকশন রুল। এই জায়গা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে এই পার্টিকুলার কেসে এটা দাঁড়াচ্ছে যে তোমার সিলেকশন রুলটা ডেল্টা ভিটা এখন কিন্তু জাস্ট প্লাস মাইনাস ওয়ান নেই, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, এইটা হয়ে গেছে। তাহলে সিলেকশন রুল আন্ডার মোস্ট অসিলেটর অ্যাপ্রক্সিমেশন ডেল্টা ভিটা প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। তাহলে মজাটা দেখো, রিজিড রোটার থেকে নন রিজিড রোটারে গেলে কিন্তু সিলেকশন রুল কিছু পাল্টায় না, কিন্তু সিম্পল হারমোনিক অসিলেটর থেকে যখন তুমি এই মোস্ট অসিলেটর মডেলে চলে এলে তখন কিন্তু সিলেকশন রুলটা পাল্টে গেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবং এটা আমি একটা হোমওয়ার্ক হিসেবে জাস্ট অ্যানহারমোনিক অসিলেটরের মধ্যে সিলেকশন রুলটা কি হবে সেটা তোমাদেরকে করতে দিয়েছিলাম, মনে হয় কেউ কেউ করেছিলে, তাকে সেটা মানে পরে না হয় আমরা কোন এক সময় দেখবো এখন কিভাবে করতে হয়। ঠিক আছে, তা দেখ, তাহলে এবারে যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি এসএইচও মডেল দিয়ে বুঝতে পারছিলাম না সেটা অ্যানহারমোনিক অসিলেটর মডেল দিয়ে বুঝবো। আচ্ছা, বোঝার আগে জাস্ট একটা দুটো কথা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে অ্যানহারমোনিক অসিলেটর মডেলে বা জিরো পয়েন্ট এনার্জি কেটা এপসাইলন বার জিরো, আমি সেন্টিমিটার ইনভার্সই লিখছি। কি হবে না, এইখানে তুমি ভি ইকুয়াল টু যা জিরো বসিয়ে দাও, জিরো বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর। মানে এখানে জাস্ট তুমি ভি এর জায়গায় তুমি যা জিরো বসিয়ে দিচ্ছ, সেখানে জিরো পয়েন্ট এনার্জিটা তুমি পেয়ে গেলে এইটা। আচ্ছা, সেখানে একটা জিনিস হচ্ছে যে স্পেসিং বিটুইন টু successive energy levels, spacing between successive energy levels delta epsilon, ভি থেকে দেখো ভি প্লাস ওয়ান লেভেলে যাচ্ছি, আমি সেন্টিমিটার ইনভার্সলি সবটাকে করছি, সেটা কি হবে না ভি প্লাস ওয়ান মাইনাস এইটা, আর এইটা কত না ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। আর এইখানে যদি ভি এর জায়গায় ভি প্লাস ওয়ান বসিয়ে দাও তাহলে কি হবে, এটা ভি প্লাস 3/2 নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস 3/2 the স্কোয়ার এক্সি এক্সি নিউবার অসিলেটর। এইটার সঙ্গে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, নিউবার অসিলেটর হচ্ছে মাইনাস, দেখো এটা যদি তুমি করো তাহলে তোমার ভি স্কোয়ার হলো প্লাস 3v হলো প্লাস 9/4 হলো মাইনাস এখানে ভি স্কোয়ার হলো মাইনাস ভি হলো মাইনাস 1/4 হলো ইন্টু এক্সি নিউবার অসিলেটর। তাহলে এটা নিউবার অসিলেটর মাইনাস ভি স্কোয়ার কেটে চলে যাবে, তাহলে এটা 9/4 মাইনাস 1/4 মানে 8/4 মানে 2, তার মানে মাইনাস 2 ইন্টু ভি প্লাস ওয়ান ইন্টু এক্সি নিউবার অসিলেটর। তাহলে খেয়াল করো যে এসএইচওর ক্ষেত্রে শুধু ফার্স্ট টার্মটা থাকছিল, সেকেন্ড টার্মটা ছিল না, এখন তো সেকেন্ড টার্মটা রয়ে গেল, এবং সেকেন্ড টার্মটা কি বলে দিচ্ছে যে ভি যত বেশি হবে তখন স্পেসিংটা যেটা বেসিক্যালি নিউ জিরো ছিল সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কমবে। তাহলে এইখান থেকে যেটা আমি বুঝতে পারছি যে আন্ডার মোর্স অসিলেটর মডেল spacing between two successive energy levels
decreases with increasing quantum number. ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখো যেটা এসএইচও মডেলে এনার্জি লেভেলগুলো ইকুইপেস ছিল, এখন কিন্তু স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস কিন্তু তোমার বেসিক্যালি ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, উইথ ইনক্রিজ ইন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, উইথ ঠিক আছে উইথ ইনক্রিজ ইন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা হচ্ছে হারমোনিক অসিলেটরের সঙ্গে তোমার অ্যানহারমোনিক অসিলেটর একটা মেজর ডিফারেন্স কিন্তু এখানে, যে যেখানে এসএইচও মডেলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ অলওয়েজ কনস্ট্যান্ট হচ্ছিল, এখানে কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু তোমার গ্র্যাজুয়ালি কমছে। তার মানে তুমি যদি একটুখানি স্কেমাটিক্যালি জিনিসটাকে একটু দেখে নাও যে অ্যাকচুয়ালি কি ঘটছে, সেটা হচ্ছে যে আমি যদি আগে এই ব্যাকগ্রাউন্ডে যদি মোস্ট অসিলেটরটাকে এঁকে ফেলি, তাহলে এটা যদি তোমার মোস্ট অসিলেটরটা হয়, এবারে বিভিন্ন এনার্জি লেভেলস আছে। দেখো প্রথমে যা এনার্জি গ্যাপটা যা, পরে এনার্জি গ্যাপটা কিন্তু কমছে, তারপরেরটা আরো কমছে, তারপরেরটা আরো কমছে, তারপরেরটা আরো কমছে। তাহলে এইরকম ভাবে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু দেখো গ্র্যাজুয়ালি কমছে। এটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার বেসিক্যালি এবারে কন্টিনিউয়াস হয়ে গেল, এবারে তোমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা তাহলে এটা দাঁড়াচ্ছে যে এসএইচও মডেলে যেখানে স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল তোমার কনস্ট্যান্ট ছিল, এখন কিন্তু গ্যাপটা আস্তে 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 কমছে। মানে এদিকে যদি তুমি এপসাইলন ভি বার প্লট করো, এদিকে যদি তোমার আর প্লট করো, এইটা হচ্ছে তোমার আর জিরো ইকুইলিব্রিয়াম জিওমেট্রি। তাহলে তুমি দেখো জাস্ট এবারে ভি এর যে বিভিন্ন ভ্যালুগুলো আছে, মানে তোমার ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 2, ভি ইকুয়াল টু 3, বিভিন্ন ভাইব্রেশন কোয়ান্টাম নম্বরে এনার্জিগুলো দেখো আস্তে 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 কিন্তু তোমার বেসিক্যালি কমতে থাকে, যেটা এসএইচও মডেলের থাকে জাস্ট অ্যাকচুয়ালি ডিফারেন্স। আচ্ছা, এবারে এই যে তুমি মানে এনার্জি লেভেলগুলো পাল্টে গেল এবং তার সঙ্গে সিলেকশন রুল পাল্টে গেল, যেটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে টু এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল অবজারভেশন দ্যাট কুড নট বি এক্সপ্লেন বাই দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। মানে তুমি যে পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন বা ওভারটোন বা হট ব্যান্ডসগুলোকে বুঝবে, এখন কিন্তু সেগুলো বোঝার মতো পজিশনে আমরা চলে এসেছি। তুমি জাস্ট একটা কিন্তু বোঝার চেষ্টা করো যে যখন অ্যাকচুয়ালি ডিসোসিয়েশন টেকস প্লেস তখন কি হবে। মানে আমি যদি এখন তোমার ধরো মলিকুলার ডিসোসিয়েশনটাকে বুঝতে চাই, মলিকুলার ডিসোসিয়েশনটা বোঝার অনেকগুলো রাস্তা আছে। তাহলে আমি যেটা পছন্দ করি সেটা প্রথমে বলে নিই, তারপরে আরেকটা কাজ যেটা অনেক বইয়ে করে দেওয়া থাকে সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। সেটা হচ্ছে এই যে দেখো যখন ডিসোসিয়েশন ঘটে যাবে, মানে তখন একটা ডায়াটমিক মলিকুলার ডিসোসিয়েশন ঘটে গেল, মানে দুটো অ্যাটম হয়ে গেল। আচ্ছা, অ্যাটম তো বেসিক্যালি ফ্রি পার্টিকেলের মতো। ফ্রি পার্টিকেল হলে তার এনার্জি মানে ট্রান্সফারিং এনার্জি, সেটা বেসিক্যালি কন্টিনিউয়াস। তাহলে দেখো যতক্ষণ পর্যন্ত বন্ডটা এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত একটা হারমোনিক অসিলেটর বা অসিলেটর, সরি হারমোনিক না, সেটা একটা অসিলেটর যার ক্ষেত্রে ডিসক্রিট এনার্জি লেভেল তুমি পাবে, যেটা আমি জাস্ট পাই এখানে এসএইচও মডেলেও পাই আর হারমোনিক অসিলেটর মডেলেও পাই। যখন সে ডিসোসিয়েট করে গেল, ডিসোসিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু বেসিক্যালি তোমার কাছে যেটা আছে সেটা বেসিক্যালি অ্যাটমসগুলো বেসিক্যালি ফ্রি পার্টিকেল যাদের এনার্জিটা কন্টিনিউয়াস। তার মানে এই ডিসোসিয়েশন ঘটছে তার সিগনেচারটা কি না, স্পেকটা যেখানে তোমার ডিসক্রিট এনার্জি লেভেল ছিল সেই এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে এটা কথা যে when dissociation takes place, then energy levels becomes continuous। তার মানে কি, তার মানে এই যে তুমি ডেল্টা এপসাইলনটাকে বের করেছো পাশাপাশি দুটো লেভেলের মধ্যে, যেটা বেসিক্যালি ছিল নিউবার অসিলেটর -2 ইন্টু ভি প্লাস 1 এক্সি নিউবার অসিলেটর, সেটা বেসিক্যালি 0 হয়ে যাবে যখন ডিসোসিয়েশনটা ঘটবে। তাহলে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে মানে এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে যায়, মানে কি পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তখন 0 হয়ে যাবে, তখন ডিসোসিয়েশনটা ঘটবে। তাহলে সেইখান থেকে তুমি দেখো কি পাচ্ছ না, 2 ইন্টু ভি প্লাস 1 ইন্টু এক্সি, সেটা বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে, সেখান থেকে ভিটা তুমি পেয়ে যাচ্ছ 1/2 এক্সি মাইনাস 1। এই যে ভিটা, এইটা হচ্ছে তোমার একটা ম্যাক্সিমাম ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার
যেখানে গিয়ে অ্যাকচুয়ালি তোমার ডিস্ট্রিবিউশনটা ঘটে। ভি ইকুয়াল টু 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি করে বেসিক্যালি ভি ইকুয়াল টু ভি ম্যাক্সে গেল, সেখানে গিয়ে তুমি বেসিক্যালি দেখতে পাচ্ছ এনার্জি লেভেলগুলো তোমার সকল কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এটা তো সেই ভি ম্যাক্সটা আমি এখান থেকে বের করে ফেললাম কি না, যখন ডিসোসিয়েশনটা ঘটছে তখন এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে তুমি জিরো করে ফেললে, জিরো করে সেখান থেকে তুমি ভি ম্যাক্সটা পেয়ে গেলে, এটা 1/2x মাইনাস 1 বেরোলো। এটা আচ্ছা, তাহলে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কত? এনার্জি সেটা তো বেসিক্যালি এই এনার্জিটা তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে সেটা কি হবে? সেটা বেসিক্যালি এনার্জির ভ্যালুটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। আমি 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 এনার্জিটা কেন সেন্টিমিটার ইনভার্সে করছি, মানে জুলে না হয় পরে করবো আর কি, মানে এখানে যেটা করছি সেটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে, আর জুলে করলে হচ্ছে পরে আমি এই সি দিয়ে গুণ করে দেবো, সেটা আমি শেষ লাইনে লিখে দেবো। না হলে এই ডি ইকুইলিব্রিয়ামটাকে তুমি লিখছো ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা প্রথমে করি, তারপরে এই সি দিয়ে গুণ করে আমি অ্যাকচুয়ালি জুল ইউনিটে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাকে বের করে ফেলতে পারবো। তাহলে যখন ভি ইকুয়াল টু তোমার ভি ম্যাক্স, তখন জাস্ট যেটা ভাইব্রেশনের এনার্জি সেটা কি হবে না, ভি ম্যাক্স প্লাস হাফ ইন্টু নিউ বার অসিলেটর মাইনাস ভি ম্যাক্স প্লাস হাফ দ্য স্কোয়ার ইন্টু এক্সি নিউ বার অসিলেটর। তাহলে এবারে ভি ম্যাক্সের জায়গাটা তুমি বসিয়ে দাও, ভি ম্যাক্সের জায়গায় বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, 1/2xc মাইনাস 1 প্লাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস 1/2xc মাইনাস 1 প্লাস হাফ তা স্কোয়ার এক্সি নিউ বার অসিলেটর। তো এটা হয়ে যাচ্ছে দেখো 1/2xc মাইনাস হাফ, তার মানে 1/2xc মাইনাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস 1/2xc মাইনাস হাফ তার স্কোয়ার এক্সি নিউ বার অসিলেটর। আচ্ছা, এবার আমি গুণ টুনগুলো করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে প্রথমটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিউ বার অসিলেটর বাই 2xc মাইনাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস, আর এখানে প্রথম লাইনে লিখে ফেলি 1/4xc তার স্কোয়ার মাইনাস 2ab করলে হচ্ছে তোমার 1/2xc। স্যার লেখা হচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে, স্যার, লেখা হচ্ছিল না তখন স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখো, এটা স্কোয়ার যখন করছো 1/4xc তার স্কোয়ার মাইনাস 1/2xc প্লাস 1/4 ইন্টু xc নিউ বার অসিলেটর, তাহলে নিউ বার অসিলেটর বাই 2xc মাইনাস হাফ নিউ বার অসিলেটর মাইনাস এইটা কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে, নিউ বার অসিলেটর বাই 4xc, এইটা প্লাস হয়ে গেল হাফ নিউ বার অসিলেটর, আর এটা হয়ে গেল মাইনাস 1/4 এক্সি নিউ বার অসিলেটর। তাহলে এইটা কেটে চলে যাচ্ছে, এই দুটো করে ফেলে এটা দাঁড়াচ্ছে নিউ বার অসিলেটর বাই 4xc মাইনাস 1/4 এক্সি নিউ বার অসিলেটর। এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেরোচ্ছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। এইটা, আর এটাকে যদি তুমি জুলে করো তাহলে ডি ইকুইলিব্রিয়ামটা ইন দ্য ইউনিট অফ জুল ইউনিটে করলে কি হবে না, জাস্ট সিম্পলি এইচ নিউ অসিলেটর বাই 4xc মাইনাস 1/4 এক্সি এইচ নিউ অসিলেটর, মানে আমি এইচ সি দিয়ে গুণ করে দেবো, হ্যাঁ গুণ করে জাস্ট বসিয়ে দিলে জিনিসটা এটা দাঁড়িয়ে গেল। মানে একটা হচ্ছে জুল ইউনিটে আর একটা হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স ইউনিটে। তাহলে দেখো আমি এইখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা কিন্তু বের করে ফেলতে পারলাম, কিন্তু একটা জিনিস এখানে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টালি বা স্পেকট্রোস্কোপিক্যালি কিন্তু তোমার এতখানি এনার্জি দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ একটা 0 পয়েন্ট এনার্জি আছে। এই যে দেখো, তুমি যদি দেখো এখানে এইটা একটা এনার্জি, যে এনার্জিটা হচ্ছে তোমার এপসাইলন বার 0, অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি যে এনার্জিটা দিতে হবে সেটা হচ্ছে এতটা, সেটাকে আমি D0 নাম দিচ্ছি। তাহলে স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যেটা স্পেকট্রোস্কোপিক
bond dissociation energy or 0 point corrected second or 0 point কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটা কি হবে? সেটাকে আমি D0 নাম দিচ্ছি। যদি সেন্টিমিটার ইনভার্সে করো তুমি, সেটা হবে তোমার D ইকুইলিব্রিয়াম ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স মাইনাস 0 পয়েন্ট এনার্জি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। সেটা কি দাঁড়াবে তাহলে? নিউবার অসিলেটর বাই 4xc মাইনাস 1/4 xc নিউবার অসিলেটর। এইটা হলো মাইনাস 0 পয়েন্ট এনার্জিটা কত ছিল? হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 xc নিউবার অসিলেটর। এইটা তাহলে 1/4 xc নিউবার অসিলেটর এগুলো কেটে চলে গেল, তার মানে নিউবার অসিলেটর বাই 4xc মাইনাস হাফ নিউবার অসিলেটর। আর এটাই যদি তুমি ইন দ্য ইউনিট অফ জুলকে বের করো তাহলে সেটা কি হবে? 8 μ0 বাই 4xc মাইনাস 1/2 8 μ0। তাহলে দেখো তুমি স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি তুমি এখান থেকে পেয়ে গেলে। তাহলে কি করলাম দেখো, আমরা জাস্ট মলিকুলার ডিসোসিয়েশন যে পার্ট, মানে তিনটে জিনিস ছিল যে জিনিসগুলো এসএইচ মডেল দিয়ে এক্সপ্লেন করা যায় না। তার মধ্যে একটা ছিল মলিকুলার ডিসোসিয়েশন, একটা ছিল এক্সিস্টেন্স অফ ওভারটোনস, একটা ছিল এক্সিস্টেন্স অফ হট ব্যান্ডস। আমি মলিকুলার ডিসোসিয়েশন পার্টটা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে বুঝে নিতে পারলাম। আমি সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করেছি, আর 0 পয়েন্ট কারেক্টেড যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, যেটা বেসিক্যালি স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি। কারণ যে কোন একটা পার্টিকুলার মানে এই টাইপের সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম একটা এনার্জি সবসময় থাকবে, যেটা বেসিক্যালি 0 পয়েন্ট এনার্জি। সেই জন্য তুমি যদি ডিসোসিয়েট করতে চাও, তোমাকে কিন্তু ওইটুকু এনার্জি আর আলাদা করে দেওয়ার দরকার নেই, ওই এনার্জিটা তোমার অলরেডি ছিল, তারপর থেকে এনার্জি দিলেই চলবে। সেই জন্য স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি যখন তুমি ক্যালকুলেট করবে, ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে 0 পয়েন্ট এনার্জিটাকে জাস্ট বাদ দিয়ে তুমি জাস্ট করসপন্ডিং ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে ফেলছো। তো দেখো এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারগুলো পরিষ্কার, কারো কোনো অসুবিধা আছে? স্যার এই ডিফারেন্সটা স্যার বুঝতে পারলাম না, মানে স্যার ওই যে যখন ডিসোসিয়েশনটা হচ্ছে তার জন্য স্যার একটা ইকুইলিব্রিয়াম মানে ডিইকিউ বের করছি, আবার যখন স্যার স্পেকট্রোস্কোপিক মানে 0 পয়েন্ট কারেক্টেড এইটা বলতে স্যার বেসিক্যালি যেটা হচ্ছে, তুমি যখন এই ডি ইকুইলিব্রিয়ামটা কি এনার্জিটা 0 থেকে শুরু করে কতখানি এনার্জি দিলে, এইটা তো বা ডি ইকুইলিব্রিয়ামটা কি অ্যাকচুয়ালি, বা ডি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে 0 থেকে আরম্ভ করে কতখানি দিলে ডিসোসিয়েট করে। এবারে কথাটা হচ্ছে তুমি যখন সত্যি সত্যি দিতে চাইবে না, তখন 0 থেকে দেওয়ার দরকার নেই, তার থেকে একটু উপর থেকে দিলেই হবে। কারণ কি, এই সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম এনার্জিটা তো 0 নয়, মিনিমাম এনার্জিটা কত? হ্যাঁ 0 পয়েন্ট এনার্জি। হ্যাঁ স্যার 0 পয়েন্ট, তারপর থেকে দিলেই চলবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো মানে ধরো লেটসে এরকম হয় না, অনেক অনেক সময় হয়েছে আর কি, যে তুমি ধরো মানে তুমি কি বলবো, মানে এরকম তোমার ধরো দিদির বিয়ে থাওয়া দিতে হবে, তাই তো? তোমার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, দিদির বিয়েতে ধরো তুমি দেখবে হিসেব করে দেখলে হচ্ছে যে 10 লক্ষ টাকা খরচ হবে, তোমার সামর্থ্য নেই সেই 10 লক্ষ টাকা খরচ করা। হ্যাঁ, কি করা হলো যে ঠিক আছে, তুমি যেটা করলে যে একটা জমি তোমার ছিল, সেই জমিটা বিক্রি করে দিলে, বিক্রি করে দিয়ে এক্স্যাক্টলি 10 লক্ষ টাকা হলো। কিন্তু যেটা দেখা গেল যে এই এই অ্যাকচুয়ালি তোমার ওই মানে 10 লক্ষ টাকাটা তুমি যেটা পেলে, তুমি কিরকম ভাবছো যে বিয়েতে 10 লক্ষ টাকা খরচ, তোমার বাড়িতে 5টা টাকাও নেই, সেই জন্য বাড়ি বিক্রি করে 10 লক্ষ টাকা পেয়ে বা জমি বিক্রি করে 10 লক্ষ টাকা পেয়ে সেই টাকায় তুমি তোমার দিদির বিয়ে দেবে। তুমি এরকম করে ভাবছো ব্যাপারটাকে, ঠিক আছে? আমি পণ দেওয়ার কথা বলছি না, কিন্তু এই আমাদেরকে খাওয়াবে টাওয়াবে তো, তার জন্য তো অনেক খরচ আছে। তোমাকে হিসেব টিসেব করে দেখে 10 লক্ষ টাকা খরচ, তুমি 10 লক্ষ টাকা তুমি জাস্ট অ্যাকচুয়ালি একটা জমি বিক্রি করে পেয়েছো, সেটা তুমি খরচ করবে। এবারে তোমার খেয়াল ছিল না যে তোমার কাছে কিন্তু এমনি 2-10 হাজার টাকা না সবসময়ই আছে। তুমি এই যে অনার্স পড়ছো, তার জন্য একটা কি সব কন্যাশ্রী নয় কি বলে, বিবেকানন্দ স্কলারশিপটা পেয়েছো, সেই সময় তোমার স্কলারশিপটা ঢুকেছে, তুমি 30,000 টাকা পেয়েছিলে, 30,000 টাকা তোমার এক্সট্রা ছিল। তার মানে আলটিমেটলি তোমার কত টাকা দরকার দিদির বিয়েটাকে প্রতিপন্ন করার জন্য? তোমার 10 লক্ষ টাকা না হলেও হবে, 9,70,000 টাকা হলেও চলবে। আর ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে একটা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে মিনিমাম পসিবল একটা এনার্জি, এটা সবসময় কিন্তু কোনো একটা পার্টিকুলার সিস্টেমে থেকে থাকে, তাহলে সেই এনার্জিটা তোমার আর দেওয়ার দরকার নেই। জাস্ট অ্যাকচুয়ালি যতখানি এনার্জি লাগার কথা তার তুলনায় ওই পোর্শনটা কম দিলেই কিন্তু ডিসোসিয়েশনটা ঘটে যাবে। সেখানে আমি বলছি যে 0 পয়েন্ট কারেক্টেড বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, সেইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, তার তুলনায় একটু কম কিছু, এবং সেই 0 পয়েন্ট এনার্জিটাকে বাদ দিয়ে দিতে হয়, বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা। ঠিক আছে?
বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি লাস্ট একটা কাজ তোমাকে জাস্ট দেবো হোমওয়ার্ক হিসেবে। আচ্ছা, অনেক বইয়ে এই মলিকুলার ডিসোসিয়েশন বোঝার জন্য একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে। অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে এরকম, যে বলছে যে যখন ডিসোসিয়েশন ঘটে না, তখন পোটেনশিয়াল এনার্জিটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছায়, কারণ তারপর আর পোটেনশিয়াল এনার্জি নাই। মানে দেখো এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে জাস্ট এনার্জিটা বেড়ে 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 তার ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি যখন হলো, তখনই সে ডিসোসিয়েট করে গেল। তার মানে সেইখান থেকে তোমাকে জাস্ট ওই ভি ম্যাক্সের ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে হোয়েন ডিসোসিয়েশন টেক্স প্লেস, এই ভাইব্রেশনাল এনার্জি অ্যাটেন্স ইটস ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু। তার মানেটা কি? ম্যাথামেটিক্যাল রিকোয়ারমেন্টটা কি হবে, যে ম্যাক্সিমাম যদি তোমাকে বের করে, এবং মানে ভি বাড়ার সাথে সাথে এনার্জিটা বাড়ছে, তো তাহলে সেই জন্যে এই ডি এপসাইলন ভি বাই ডিভি এই ডেরিভেটিভটা করবে তুমি 0 করবে। তাহলে সেইখান থেকে তুমি বেসিক্যালি ভি ম্যাক্সের ভ্যালুটাকে বের করবে, তুমি বের করে সেইখান থেকে ডি ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডি জিরোটা কত হবে সেটা তুমি বের করবে। তাহলে হোমওয়ার্কটা হচ্ছে এরকম, যে অনেক বইই যেটা করা থাকে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি বের করার জন্য যেটা করে, যে কোন ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বারে গিয়ে তোমার অ্যাকচুয়ালি ডিসোসিয়েট করছে সেটা বুঝছে এইরকম ভাবে একটা পার্টিকুলার ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার যেখানে কি এনার্জি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে, ডি এপসাইলন বাই ডিবি সেটা হচ্ছে 0 হয়ে যেতে হচ্ছে, সেখান থেকে ভি ম্যাক্স পেলাম, সেখান থেকে ডি ইকুইলিব্রিয়াম ডি জিরোটা পেয়ে গেলাম আর কি। ঠিক আছে? তো সেইভাবে তোমাকে জাস্ট এগোতে হবে। ঠিক আছে? তাহলে এইটা তোমাকে কাজ দিচ্ছি, কাজ করে তুমি জাস্ট দেখবে যে আগে যেটা আমি করেছি তার সঙ্গে এর আদৌ কোনো ডিফারেন্স থাকছে কিনা। ঠিক আছে? এটা একটা কাজ হিসেবে তোমাকে দেওয়া হলো। তাহলে দেখো, আমরা আজকে আর বেশি কিছু পড়বো না। তাহলে আমাদের বেশ কিছুটা পার্ট বাকি আছে আর কি। মানে আমি নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা একটুখানি বলে নিই। নেক্সট ক্লাসে আমাদের আরো দুটো পয়েন্ট একটু ইলাবোরেট করতে হবে। সেটা হচ্ছে যে ওই এক্সিস্টেন্স অফ ওভারটোনস সেটাকে এক্সপ্লেন করতে হবে মোর্স অসিলেটর মডেলে। এক্সিস্টেন্স অফ হট ব্যান্ড সেটা নিয়ে আলোচনা করতে হবে, এবং তারপরে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এই যে রোটেশনাল ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি। মানে তুমি দেখো একটা ডায়াটমি মলিকুল, তাকেই তুমি একবার ভাবছো ওটা রোটেটার, আবার একটু পরে তুমি সেটাকে বলছো ভাইব্রেটার। তার মানে অ্যাকচুয়ালি ডায়াটমি মলিকুল সে একাধারে রোটেটার একাধারে ভাইব্রেটার। তা তুমি এটাকে বলতে পারো ওটা একটা রোটেটিং ভাইব্রেটার বা ভাইব্রেটিং রোটেটার। তার মানে তোমার ওখানে যেমন রোটেশনাল মোশন এবং ভাইব্রেশনাল মোশন দুটোই সাইমালটেনিয়াসলি ঘটছে। তাহলে এই ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে রোটেশনাল এফেক্টটা কি হবে আর কি, সেটা একটুখানি দেখার দরকার আছে। সেটা হচ্ছে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। এটা আমি দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটা তোমার হয়তো ফোর্স কনস্ট্যান্টটা বের করতে তোমার আলাদা করে কিছু দরকার পড়বে না, কিন্তু একটা মলিকুল সে বেসিক্যালি লিনিয়ার না লিনিয়ার নয় সেটা বোঝার কিন্তু একটা রাস্তা রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। এখানে দেখবো একটা কিউ ব্রাঞ্চ, মানে ব্যান্ড অরিজিন বলে একটা ব্যাপার আছে, সেটাকে হচ্ছে তোমার কিউ ব্রাঞ্চ। সেই কিউ ব্রাঞ্চটা আছে কি না তার উপরে নির্ভর করে আমি বলতে পারবো যে মলিকুলটা লিনিয়ার কি লিনিয়ার নয়। রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি কোনো ইম্পর্টেন্ট, যেখানে রোটেশনাল এফেক্ট আমি দেখবো অন দ্য ভাইব্রেশনাল স্পেকট্রা। এই পার্টটা আমরা মূলত আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে কিছু ছোটখাটো ব্যাপার আছে, যে জাস্ট আমি যখন রোটেশনাল স্পেকট্রা বা মাইক্রো স্পেকট্রা বললাম, সেগুলো সব লাইন ছিল। আর ভাইব্রেশনাল স্পেকট্রাতে কেন ব্যান্ড পাচ্ছি, কেন ভাইব্রেশনাল স্পেকট্রা ব্যান্ড স্পেকট্রা, সেটা একটা দেখতে হবে। যে ওইখানে যেমন আমি বলেছিলাম যে তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি সেটা বেসিক্যালি অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এক্ষেত্রে আইগার স্পেকট্রোস্কোপিও হবে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। সেটা কেন, তো এই রিলেটেড আরো জাস্ট কিছু জিনিসপত্র দেখা। তার সঙ্গে সঙ্গে ওভারটোন এবং হট ব্যান্ড সেই তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে জাস্ট বেশ কিছু প্যারামিটার জাস্ট কেমন করে বের করতে হয় আর তার অ্যাপ্লিকেশন আর কি, সেই জায়গাটা একটুখানি দেখার দরকার আছে।
তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের ওই মানে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যেটা, সেই পার্টটাও আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এই মনে হয় আজকে যেটা পড়ার ছিল সেটা। তাহলে আমরা এবার একটুখানি এন্ড করে দিই, এন্ড অফ লেকচার। তোমার স্যার কোয়ান্টাম মেকানিক্স বইটা কি বললে? হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সের বইটা কি হয়েছে বলো? কোন বইটার নাম বললেন? একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। মানে এখন বললাম না আগে বলেছিলাম? না, আজকেই বললেন। হ্যাঁ, আজকেই বললাম, মানে আগে বলেছি, মানে আমার লেখা বইটা বুধবার থেকে অ্যাভেলেবেল আর কি, সেটা বলেছি, কোয়ান্টাম মেকানিক্সের বইটা। স্যার আর ওই যে স্যারটা নাম বললেন স্যার, নাম্বারটা স্যার দিন। হ্যাঁ স্যার, তুই হোয়াটসঅ্যাপ করে দে, আমি পরে দিয়ে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো দেখো যা আলোচনা করেছি তাতে কারো যদি কোনো অসুবিধা থাকে তো বলে নাও। বই 12 নাম্বার পেজটা একবার দেখাবেন স্যার। কত নম্বর পেজ না? স্যার 12। 12 নাম্বার। দেখো ঠিক আছে। স্যার হচ্ছে স্পেকট্রোস্কোপির জন্য কোন বইটা ভালো হবে? পরে বলে দেবো, হ্যাঁ, মানে আজকে একটু তাড়াহুড়ো আছে, আমি পরে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে বলে দেবো। একটুখানি ওই এসে গেছে, আমি একটুখানি বেরোতে হবে। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, আচ্ছা স্যার। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ হ্যাঁ, স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার কালকে সকাল হ্যাঁ, কাল সকালে ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি, বলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। এখন হয়ে গেল না? ওইটাই তো এখন পড়া হয়।